আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি তোমাদের শুভ্র ভাইয়া, তোমাদের 40 ডেজ বায়োলজি মিশনের 14তম দিনে। 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, 14তম ক্লাসে আজকে আছে আমরা। আমাদের যে 40 ডেজের যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, 40 ডেজের যে মিশন নিয়েছিলাম, সেই মিশনের 40তম দিনগুলো শেষ হতে আর বেশি দেরি নাই, তাই না? আমরা ধাপে ধাপে 14তম দিনে চলে আসছি। তার মানে আমরা বলতে পারি আমাদের 3 ভাগের 1 ভাগ জার্নি কিন্তু শেষ। তবে জার্নিটা শেষ হওয়ার পরে আসলে খারাপই লাগবে তোমাদের জন্য, অ্যান্ড মিস করবো। কারণ আমি তো সবসময় খেলে ওয়েট করি কখন রাত 10টা বাজবে, কখন তোমাদের সাথে ক্লাস করতে আসবো। তো তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি এখন অনেকটাই সুস্থ। জ্বরের পরে ঠান্ডাও একটু বাড়ছে, বাট আলহামদুলিল্লাহ গুড, সবকিছু ঠিকঠাক, ভালো আছি এখন তোমাদের সবার ভালোবাসায়। অ্যান্ড আজকে আমাদের প্রাণীবিজ্ঞানের 4র্থ অধ্যায় অর্থাৎ রক্ত সংবহন অধ্যায়ের কততম ক্লাস আজকে? আজকে আমরা 5ম ক্লাসে চলে আসি, তাই না? 5টা ক্লাস হয়ে যাচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপর, অসাধারণ। সো 14তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য সবসময়। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি অলরেডি 500-র উপরে জয়েন করে ফেলেছো। তোমরা কুইকলি ক্লাসে জয়েন করে ফেলো, ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও, ক্লাসে অবশ্যই একটা রিয়াকশন দিয়ে দাও, যে রিয়াকশনের কারণে ক্লাসটা আর কি হবে, সবার কাছে পৌঁছে যাবে। সো আমরা এই অধ্যায়টা শেষ করছি। আমি একটা ডিসিশন নিয়েছি। আচ্ছা, ডিসিশনটার ব্যাপারে আমি একটু পরেই তোমাদেরকে বলি, একটু পরে সবাই যখন চলে আসবে তখন আমি ডিসিশনের ব্যাপারে জানাবো, ঠিক আছে? সো তোমরা একটু ঝটপট ক্লাসটাকে শেয়ার দিয়ে ফেলো, ক্লাসটাকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ। তো আমি দেখে নিই কে কে আছে আমাদের সাথে। জান্নাতুল ফেরদৌস আছে, রেদওয়ান হোসেন রিফাত আছে, আমাদের সাথে রয়েছে তৌহিদ, খাদিজা রাইসা আছে আমাদের সাথে, আর কে কে আছে? ফাহাদ আহমেদ আছে, মরিনা আক্তার আছে, আফরিন বর্ষা আছে, সাদিয়া ইসলাম বুশরা আছে, তাসনুমা তাসনিম সুমাইয়া আছে, অধরা নিত্যা বলছো ব্রো হোয়াটস নিউ। বলবো ভাইয়া 40 ডেজ শেষ হলে আবার নিউ কিছু নিয়ে আসেন প্লিজ। ইনশাল্লাহ, অবশ্যই। তোমাদের ছেড়ে যেতে তো আমার অবশ্যই ভালো লাগবে না, কিন্তু আসলে কোয়াইট টাফ, মানে আমি এখন বুঝতেছি ঠেলা কাকে বলে, ঠিক আছে? খুবই মানে কষ্ট হচ্ছে আসলে, সত্যি কথা বলতে। আমি যে একটু আগেই বাসায় আসছি, একটু আগে বলতে রাত 9টার দিকে বাসায় আসছি। আমার নিজের মেডিকেলেরও একটু চাপ চলতেছে, আবার 10 মিনিট স্কুলে চাপ চলছে। তোমরা হয়তো অনেকে জানো আমি 10 মিনিট স্কুলে টিচারের পাশাপাশি মানে তোমাদের ক্লাসগুলো যাতে আরও তোমাদের কাছে বেশি পৌঁছায়, সহজ হয়, সেই জন্য কাজ করি অ্যাজ এ প্রজেক্ট এক্সিকিউটিভ। তো আজকে অপার ভাইয়ের সাথেই ছিলাম, তোমাদের সবার প্রিয় অপার ভাইয়ের সাথে আজকে সারাদিন ছিলাম বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন কাজে, তোমাদেরকে নিয়েই আর কি, তোমাদের যাতে করে ভালো কিছু হয়। এই যে তোমাদের 21 ব্যাচের জন্য যে 70 ডেজ মিশনটা নেওয়া হয়েছে, 21 ব্যাচে যারা আছো, তো কি আমি কি তোমাদের 22 ব্যাচদের ভুলে যাব? এরকম কি কখনো সম্ভব যে তোমাদের অপার ভাই, তোমাদের শুভ্র ভাই তোমাদের 22 ব্যাচকে এভাবে ছেড়ে দিবে? না, 22 ব্যাচের জন্য কিছু একটা হবে। আমার 40 দিন চলছে, এর ভিতরেই কিছু হতে পারে, বা 40 দিনের পরেও কিছু হতে পারে, বা তোমাদের জন্য কিছু একটা হবে, ইটস অবভিয়াস হবে। সেগুলো নিয়ে কথা বলছিলাম, আরো ভালো কিছু কি করা যায় এগুলো নিয়ে কথা বলছিলাম। তার মানে তোমার 22 ব্যাচরা নিজেকে অবহেলিত মনে করো না, তোমাদের 22 ব্যাচের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব। এবং আমি চিন্তা করতেছি 23 ব্যাচের জন্য কিছু করা যায় কিনা, অর্থাৎ যারা এসএসসিতে আছে, এসএসসির জন্য তো মনে হয় কিছুটা করা দরকার, তাই না? সো ওদের জন্য চিন্তা ভাবনা করতেছি, ওদের জন্য কিছুটা করা যায় না? ধাপে 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 সবগুলাই হবে। আমি আছি ভাইয়া, আমি গ্রুপে নতুন। সমৃতা রিয়া, ওয়েলকাম ওয়েলকাম। ভাইয়াকে খুব প্রফুল্ল লাগছে। হ্যাঁ, প্রফুল্ল লাগছে, কিন্তু শরীর অতটাও মানে সুস্থ না, বাট ট্রাইং টু বি হেলদি। সো চলো আমরা আমাদের বোর্ডটাকে ঘুরিয়ে দিই, ফ্লিপ করে দিই, আমাদের মেইন ফ্রেমে চলে আসি আমরা। আমার মনে হয় পুরোটাই ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? তোমার একটু জানাই দিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আমি একটু লাইটটা জ্বালাই দিই, আমার ডান পাশে বাম পাশের লাইটটা জ্বালানো হয় না আজকে। ওকে, বাম পাশের লাইটটাও জ্বালাই দিলাম। সো থ্যাঙ্কস এ লট। মোটামুটি ক্লিয়ারই দেখা যাচ্ছে আই থিঙ্ক। অ্যান্ড আমি একটু ফ্রেমটা একটু উঁচু করে দিই, থোড়া সা উপর, থোড়া সা, আর একটু। এখন মোটামুটি মনে হয় ঠিক আছে, তাই না? আচ্ছা, সব তো ক্লিয়ার, ক্লিয়ার তো না সব? একদম বোর্ড পুরো দেখা যাচ্ছে, ক্লিয়ার? থ্যাংক ইউ।
বোর্ডের উপরে পাতাগুলো দেখা না গেলে ভালো লাগে না, উপরে পাতাগুলো থাকলে ভালো লাগে, তাই না? উপরে পাতাগুলো থাকলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, তোমরা 900 চলে আসো, তোমরা চটপট চলে আসো। এন্ড তোমাদের এই যে ডেইলি আসা, তোমাদের যে ডেইলি ক্লাস অ্যাটেন্ড করার যে প্রবণতাটা, তোমাদের ক্লাস অ্যাটেন্ড করার যে স্পৃহাটা, এটা তোমরা ধরে রাখবা এবং চেষ্টা করবা তোমাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে ক্লাসে ইনক্লুড করার জন্য, যার কারণে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার দিতে হবে। এটা অনেকেই আমাকে বলেছিল যে অফলাইন শুরু হয়ে গেলে অনলাইনে শুভ্র তোর ক্লাস করবে না মানুষ, অফলাইন শুরু হয়ে গেলে শুভ্র অনলাইনে আর তুই স্টুডেন্ট দেখবি যে আর তোর ক্লাস করতে আসতেছি না। তখন আমি কি বললাম, তখন আমি বললাম যে আমি কতজন স্টুডেন্ট আসতেছে বা কতজন স্টুডেন্ট ক্লাস করবে সেটা আমার কাছে মুখ্য না। আমার এই 40 দিন চলবে, যদি 20 জন স্টুডেন্টও থাকে তারপর আমি চালাবো, যদি 2 জন স্টুডেন্টও থাকে তারপর আমি চালাবো, আমি চালাই যাব আমার ক্লাস, আমি আমার ক্লাস নিয়ে যাব। আমার কাছে কতজন স্টুডেন্ট আসতেছে সেটা আমার ফ্যাক্ট না, আমার কাছে ফ্যাক্ট হচ্ছে আমি ওদেরকে কি দিচ্ছি, আমার কাছে ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি, আমার কাছে ফ্যাক্ট হচ্ছে আমার যে কমিটমেন্টটা, সেই কমিটমেন্টটা রক্ষা করা। তো এটাই হচ্ছে আমার কাছে মুখ্য উদ্দেশ্য, তোমাদেরকে একটা কোয়ালিটি জিনিস তোমাদেরকে দেওয়া, এটা ছিল আমার মূল লক্ষ্য। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পারতেছি। এখন জানি না তোমরা কতটুকু আমাকে কোঅপারেট করবা, কতটুকু আমার সাথে থাকবা, ইটস ফুলি ডিপেন্ডস অন ইউ। সো তোমরা একটা কাজ করো, কুইকলি একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও, আমি ততক্ষণে তোমাদেরকে শেয়ার দিতে না বললে তোমরা দাও না কেন রে বাবা? শেয়ার দিতে বলতে হয় কেন? তোমরা তো দিবা, এমনি এমনিই দিবা, ঠিক আছে? কোশ্চেন 1, জানি তোমরা জানো যে প্রতি ক্লাসে আমি কি করি, কোশ্চেন দিয়ে শুরু করি। সো চলো আমরা কোশ্চেন দিয়ে শুরু করি আজকের। আমার এখানে প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন। হার্টের আবরণের নাম কি? হার্ট এর আবরণের নাম কি? আবরণের নাম কি? হৃৎপিণ্ডে যে আবরণ, সেই আবরণটার নাম কি তোমাদের বলতে হবে সবাই, এবং এটা খুব সহজ একটা প্রশ্ন। তোমরা সবাই জানো যে আমি ক্লাসের শুরুতে বিগত দিনের কোশ্চেনগুলো দিয়ে তারপর শুরু করি। সো তোমরা একটু কুইকলি ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? ক্লাসটা শেয়ার দাও। এবং আজকে তোমরা তো দেখতেছি ক্লাসে রিয়াকশনও দিচ্ছ না, লাভও দিচ্ছ না, ঘটনা কি? ক্লাস ভালো লাগতেছে না? ওকে, আমি দেখিনি কে কে রাইট অ্যান্সার করছো। আমি দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল মিম রাইট অ্যান্সার করেছো, তানিয়া আফরিন রাইট অ্যান্সার করেছো, এমডি নাসির হাসান নাহিদ রাইট অ্যান্সার করেছো, সিরাজুল মুনিরা আখি রাইট অ্যান্সার করেছো, মাহিম ডিসিয়াম রাইট অ্যান্সার করেছো, বিজয় হালদার রাইট অ্যান্সার করেছো, খাদিজা রাইসা, জেরিন তাসনিম আশা রাইট অ্যান্সার করেছো, সুমাইয়া আলম রাইট অ্যান্সার করেছো, অধরা রাইট অ্যান্সার করেছো। যারা যারা রাইট অ্যান্সার করেছো, যাদের নাম পড়ছি অ্যাটলিস্ট তারা অন্তত শেয়ার দাও, ঠিক আছে? আনসারটা কি? আনসারটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আনসারটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আনসারটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আনসারটা হচ্ছে কি? পেরিকার্ডিয়াম। এবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, হার্টের মধ্যস্তরের পেশির নাম কি? পেশির নাম কি? আমরা জানি হার্টের 3 ধরনের, হার্টের যে পেশিটা, সেই পেশিটা 3 স্তরে ভাগ করা থাকে, বাইরেরটা, মাঝেরটা, ভেতরেরটা। মাঝের স্তরটা সব থেকে বেশি পুরু হয়। তো তোমাদেরকে বলতে হবে সেই মাঝের স্তরটার নাম কি? তোমাদেরকে বলতে হবে সেই মাঝের স্তরটার নাম কি? দেখি কে ক্যান্সার করতে পারে। হার্টের যে মধ্যবর্তী স্তরটা আছে, সেই মধ্যবর্তী স্তরের নামটা কি? দেখি কতগুলা শেয়ার দিলা তোমরা। ওকে, এখনো অনেক শেয়ার হওয়ার সুযোগ আছে। ওকে, প্রীতি সরকার রাইট অ্যান্সার, এমডি পলাশ হোসেন রাইট অ্যান্সার, আশপিয়া খানম রাইট অ্যান্সার, মৃদুলা বানানটা একটু ভুল হয়েছে রে বাবা, রামকানাই পাল রাইট অ্যান্সার, ভেরি গুড। মোটামুটি সবাই এখানে রাইট অ্যান্সার করছো। তাহলে হার্টের যে মধ্যবর্তী স্তরটা পেশি, সেই মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। কি নাম? মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। বাইরেরটা অ্যাপিকার্ডিয়াম, মাঝখানেরটা মাঝে মায়োকার্ডিয়াম, এবং একদম ভেতরেরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। একদম ভেতরেরটা হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম। এবার একটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন, এই টাইপের শোনো, এখানে যে প্রশ্নগুলো বলতেছি এই প্রত্যেকটাই কিন্তু মেডিকেল এবং বোর্ডে আসে। মেডিকেল এবং বোর্ডে কিন্তু এই প্রত্যেকটা টাইপের প্রশ্ন কিন্তু চলে আসে। আচ্ছা, এবার যে প্রশ্নটা করতেছি এবার একটু ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। আর এ
টু আর ভি, মানে কি রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, ডান অলিন্দ থেকে ডান ভেন্ট্রিকল, মাঝে কোন কপাটিকা, মাঝে কোন কপাটিকা, মাঝে কোন কপাটিকা, এটা তোমাদের আনসার করতে হবে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার মাঝে কোন কপাটিকা আছে, ঠিক আছে, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলার মাঝে, মানে কি 1 নাম্বার আর 2 নাম্বার ঘর, এই যে 4টা ঘর না, 1 2 3 4, এর মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার ঘরের মাঝখানে কোন কপাটিকা, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে কোন কপাটিকা আছে। ক্লাসটিকে একটু শেয়ার দিয়ে 1K বানাই দাও না, একটু শেয়ার দিয়ে 1K বানাই দাও, দেখে অ্যান্সার কে কে করতে পারে। আর একটু শেয়ার দিলে কিন্তু হয়ে যাবে। আর সামান্য একটু জন্য 1K ছুঁই ছুঁই করছে, হচ্ছে না। দেখি সেরাজুম মনিরা আখি রাইট অ্যান্সার করছে সবার আগে। মোহাম্মদ আরিফুল ইসলাম রাইট অ্যান্সার করছো, ভেরি গুড। এই তো 1K হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের 1K মাইল ফলক পূর্ণ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর দেখি কে কে অ্যান্সার করছো। অবন্তিকা মোদাক রাইট অ্যান্সার করছো, অধরা নিত্যা রাইট অ্যান্সার করছো। এটা খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন ছিল, বুঝে অ্যান্সার করতে হবে। দেখো এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ডান দিক ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম দিক লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ডান দিক ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম দিক ভেন্ট্রিকল। বলছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। আমরা জানি এইদিকে আছে 3 গেটওয়ালা কপাটিকা মানে ট্রাইকাসপিড কপাটিকা, এদিকে আছে 2 গেটওয়ালা কপাটিকা মানে বাইকাসপিড কপাটিকা। তাহলে এটা আনসার হবে ট্রাইকাসপিড ভালভ। এটার আনসার হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এটার আনসার হবে কি ট্রাইকাসপিড কপাটিকা। এর আনসার কি হবে ট্রাইকাসপিড কপাটিকা। এরপরে কোশ্চেন, শেয়ার দাও শেয়ার দাও শেয়ার দাও, কোশ্চেন করতে করতে তোমরা শেয়ার দাও। হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটি? হার্টের কোন প্রকোষ্ঠটি সব থেকে পুরু? হার্টের কোন প্রকোষ্ঠটি সব থেকে পুরু? এটার আনসার দেখে কে কে করতে পারে। কোন বিবি সব থেকে রাগী ছিল? গতকালকে যে কুতুব সাহেবের বিবির গল্প বলছিলাম, এখানে কোন বিবিটা সব থেকে বেশি রাগে ছিল? এটা দেখে তোমরা কে কে আনসার করতে পারো। আগের দিন বলছিলে ভাই আপনি কোশ্চেন ইদানিং একটু কম দিচ্ছেন, তাহলে চলো আজকে তোমাদের অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করাবো। ভাই নাম পড়ে না, রাজ বিশ্বাস, এই যে বললাম। আচ্ছা 1K ডান, হ্যাঁ 1K ডান, বাট আবার কমে যায়। আচ্ছা তারপরে বলো বলো আনসার করো। ভিডিও এত লেট, তাহলে মানে তোমার নেট স্লো। এখনো সবাই ট্রাইকাসপিডে পড়ে আছো বাবা, এটার আনসার করো। হার্টের সব থেকে পুরু প্রকোষ্ঠ কোনটি? হার্টের এখানে 4টা প্রকোষ্ঠ আছে, এর মধ্যে সব থেকে পুরু কোনটা? কোনটার প্রাচীর সব থেকে পুরু? আচ্ছা এখন রাইট অ্যান্সার পাচ্ছি। আবু সালেহ খান, এমডি আলামিন, আর বাহারুল ইসলাম, অ্যাঞ্জেল এশা, সায়রা খাতুন, মাহবুবা সুলতানা, এস শামীম, মারিয়া নিতু, সুরাইয়া মুনিয়া, মৌমিতা দে, নুসরাত সিদ্দিকা। সেটা যে মনে রাখি, মজা করে বলছো। বাম নিলয় ফুটবল খেলোয়াড়, ভেরি গুড। আচ্ছা এই শেয়ার দাও দেখি তো কতগুলো শেয়ার হয়েছে। এখনো 200 হয় নাই রে, এখনো 200 হয় নাই। এর মধ্যে সব থেকে বেশি পুরু প্রকোষ্ঠ হচ্ছে লেফট ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকলটা। কারণ এইখান থেকে যে ব্লাডটা বের হয়, সেই ব্লাডটা সারা দেহের মধ্যে অক্সিজেন নিয়ে যায়, এখানে চাপটা বেশি পড়ে, এখানে বেশি পুরু হয়। মনে আছে এটা ছিল 4 নাম্বার বিবি, কুতুব সাহেবের 4 নাম্বার বিবি। যে বিবি কি করে সব থেকে বেশি জোরে কিক মারে, এক কিক মারে একদম সারা শহরে পাঠায় দেয় কুতুব সাহেবকে। এই কারণে কিক মারার জন্য তার এনার্জি বেশি ছিল। যে কারণে লেফট ভেন্ট্রিকলটা কি সব থেকে বেশি পুরো হবে। আর মনে হয় তোমরা জীবনেও ভুলবা না, ঠিক আছে? তাহলে এটা হবে লেফট ভেন্ট্রিকল। এটা আনসার হবে কি লেফট ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকলটা সব থেকে পুরু। তোমাদেরকে আরো কোশ্চেন দিব? তোমরা তো কোশ্চেন দিলে তোমরা খুশি হয়ে যাও। তোমাদেরকে আরো কোশ্চেন দিব কিনা বলো? চাইলে তোমাদেরকে আরো কোশ্চেন দিতে পারি। আমি যেই সিরিয়ালে পড়াবো তোমরা সেই সিরিয়ালে আপাতত পড়ো, হ্যাঁ? তোমার টেনশন হওয়ার কিছু নাই, আমি তোমাদের সবকিছু কমপ্লিট করে দিব, হ্যাঁ? ট্রাস্ট অন মি। তাই চলো আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। তোমরা আগের দিন বলতেছিলে ভাই এই দিন আপনি কোশ্চেন কম দেন, আগে তো কোশ্চেন বেশি দিতেন। তো লেটস সলভ সাম মোর কোশ্চেন। আরো 2-3টা কোশ্চেন চলো আমরা সলভ করি। চলো আমরা
5 নাম্বার একটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনগুলো তোমাদের অনেক কাজে দিবে ভবিষ্যতে। 5 নাম্বার একটা কোশ্চেন সলভ করি। 5 নাম্বার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হচ্ছে হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ কত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হার্ট এর দৈর্ঘ্য ও প্রস্থ কত, এই কোশ্চেনটা দেখে কে অ্যান্সার করতে পারে? হার্টের দৈর্ঘ্য আর প্রস্থ কত। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, গতকালকে যে হার্টটা আঁকাইছিলাম এটা আমি কালকে বলতে ভুলে গেছিলাম, পরে পড়া শেষ করার পরে মনে পড়ছে। এই যে হার্টটা, ওটার আনসার তোমরা দিতে থাকো। এই যে হার্টটা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে এই হচ্ছে মহাধমনী, তারপরে এই দিকে চলে যায় হচ্ছে পালমোনারি ধমনী, তারপরে এই দিকে ঢুকে হচ্ছে পালমোনারি শিরা। এগুলো তোমাদের মনেই আছে তাই না? এই গরমগুলো তো তোমাদের মনেই আছে। আচ্ছা, সবাই দিকে রাইট অ্যান্সারই করতেছো, ভেরি গুড। যেটা বলতে ভুলে গেছিলাম গতকালকে সেটা হচ্ছে হার্টের ঠিক এই যে এই জায়গাটা, মাথার দিকে চূড়ার যে জায়গাটা, হাতটা তো আমাদের এইভাবে থাকে, এই যে নিচের দিকে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেক্স বা চূড়া। অ্যাপেক্স বা চূড়া হিসাবে তো এটা অ্যাপেক্স হওয়ার কথা তাই না? মাউন্ট এভারেস্টের অ্যাপেক্স মানে কি একটা পর্বতের চূড়া হলে তো এটা হওয়ার কথা, কিন্তু এটা আসলে কলার মোচার মতো দেখতে, যার কারণে এটাকে আমরা অ্যাপেক্স বলতেছি বা চূড়া বলতেছি। তাহলে হার্টের অ্যাপেক্স হচ্ছে নিচের পার্টটা, আর এই পার্টটা হচ্ছে বেস। এটা গতকালকে বলতে ভুলে গেছিলাম ভাইয়া, এটা একটু মাথায় রাখো। অ্যাপেক্স আর বেস, এই অ্যাপেক্স আর বেস জিনিসটা গতকালকে আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু আমি তোমাদের আবার একটু মনে করাই দিলাম, অ্যাপেক্স আর বেস। আচ্ছা, এটার আনসার কি? 12/8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার দৈর্ঘ্য আর প্রস্থ। তো চলো আমরা আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন করা যায়? আচ্ছা, এই প্রশ্নগুলো আসে মাঝে মাঝে আসে, এই জন্য আমি দিচ্ছি, মাঝে মাঝে আসে। হ্যাঁ, পুরুষ হৃৎপিণ্ডের ওয়েট কত? ওয়েট না বলে ম্যাস বলা উচিত ছিল। পুরুষ হৃৎপিণ্ডের ওজন কত? আপডেট গাজী আজমল স্যারের বই ফলো করবা, কিন্তু আপডেট গাজী আজমল স্যারের বই ফলো করবা। পুরুষ হৃৎপিণ্ডের ওজন কত বা পুরুষ হৃৎপিণ্ডের ভর কত? ওজন বললে আসলে ভুল হয়, এটাকে ভর বলা উচিত। দেখি তো কে কে কি বলতেছো, শেয়ার কি দিছো? এখনো 200 শেয়ার হয় নাই রে, এখনো 200 শেয়ার হয় নাই। কেন কেন কেন? কিনো তোমরা 200 শেয়ার করোনি, তাহলে তোমাদেরকে ভালো নিউজ বলবো না, তোমাদেরকে আজকে একটা গুড নিউজ দেবো বলছিলাম। আচ্ছা, আমি দেখতেছি অনেকে অনেক আনসার করতেছো, অনেকেরটা হচ্ছে অনেকেরটা ভুল হচ্ছে। দেখি আরো কয়েকজন আনসার করো, তারপরে দেখে নিচ্ছি আমি তোমরা কে কি আনসার করতেছো। আচ্ছা, স্পেসিফিক ভাবে একটু বলো না, তোমরা এক একজন এক একটা বলতেছো কেন বাবা? আমি বলছিলাম তোমাদেরকে যে গাজী আজমল স্যারের আপডেট বইটা ফলো করো। গাজী আজমল স্যার 2020 সালের অক্টোবর যে এডিশনটা আছে ওটা ফলো করবা। ওইখানে দেওয়া আছে পুরুষদের ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম। এটা ছিল হচ্ছে মেলদের, এটা ছিল কাদের? মেলদের বা পুরুষদের। আর ফিমেলদের কত? ফিমেলদের হচ্ছে 200 থেকে 275 গ্রাম। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 200 থেকে 275 গ্রাম। ঠিক আছে বাবা, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটাকে একটু মনে রাখতে হবে। এটা এই প্রশ্নগুলো আজকে একটু তোমাদের সংখ্যামূলক প্রশ্ন বেশি পড়াইলাম। তোমাদের কিন্তু আগের দিন বলছিলাম যে সংখ্যামূলক প্রশ্ন সাধারণত অত বেশি আসে না। মেডিকেলে অনেকে ভয় পেয়ে যাও, বিশেষ করে প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন পড়ে ভয় পেয়ে যাও, কারণ কোষ ও কোষের গঠনের মধ্যে অনেক সংখ্যা আছে, অনেক সাল আছে। এত সংখ্যা পড়ার দরকার নাই, এত সাল পড়ার দরকার নেই। আমি একটা কথা এখানে লিখি, একটু স্পষ্ট করে মনে রাখবা। এটা লিখে রাখবা একদম, বেশি সংখ্যা পড়তে যাবে না, বেশি সংখ্যা মনে রাখবা না। সব সাল মুখস্থ করবে না, এই দুইটা কথা যদি মনে রাখতে পারো, তোমার জন্য বায়োলজি সহজ। সব সংখ্যা লাগবে না, কিন্তু আমি যে সংখ্যাগুলা, শুভ্র ভাইয়া যে সংখ্যাগুলো তোমাদের লিখে দেয়, এগুলো মনে রাখতে হবে। বইয়ের মধ্যে অনেক সংখ্যা আছে, বইয়ের মধ্যে হাজার হাজার সংখ্যা, হাজার হাজার না,
ডজন ডজন সংখ্যা আছে, ডজন ডজন সংখ্যা পাবা, তোমাদের পড়তে হবে না। তোমরা জাস্ট আমি যে কটা বলি সেই কটা, এইগুলো আবার বাদ দিলে কিন্তু বিপদে পড়ে যাবা। এইগুলো যদি বাদ দিয়ে তাহলে কিন্তু একদম জায়গায় দাঁড়ায় বিপদে পড়ে যাবা, ঠিক আছে? কারণ আমি এমনিতে ফিল্টার করে কমাই দিছি। আরেকটা কথা হচ্ছে, সব সাল মুখস্থ করতে যাবা না। তোমাদের বইয়ে অনেক সাল আছে, এত সাল লাগে না। কোন কোন সাল পড়বা, কোন কোন সাল পড়বো? বিশেষ লিখে রাখো, বিশেষ আবিষ্কার, অনেক বিশেষ একটা আবিষ্কার, এবং নোবেল ও পুরস্কার। অনেক বিশেষ একটা আবিষ্কার, এমন কোন আবিষ্কার যেটা কোনো নোবেল পাইছে, এমন কোন আবিষ্কার যেটা কোনো পুরস্কার পাইছে, সেগুলার সাল পড়বা, শুধুমাত্র সেগুলার সাল পড়বা। যেমন ডিএনএ কবে আবিষ্কার হয়েছে, ডিএনএ ডাবল হেলিক্স মডেল, কোন জিনিসটা কোনো পুরস্কার দেওয়া হয়েছে, কোন, যেমন ধরো গুটি বসন্তের টিকা কবে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করছে, এইগুলো মনে রাখবা। সব সাল পড়ে মাথার মধ্যে। শোনো, একটা কথা আমি সবসময় বলি, একজন প্রশ্ন করছে করোনারি সাইনাসের অবস্থানটা একটু বুঝিয়ে বললে। বাবা, করোনারি সাইনাস এখনো যায় না রে বাবা, জেনেই পরে বুঝাবো। করোনারিতে যাওয়ার এখন অনেক দেরি, অনেক দেরি। আচ্ছা, কি জানি বলতে গেলাম তো ভুলা। যাক যাক, যাই আছে, ভুলে যখন গেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আজকে আমি যে ভিডিওতে ক্লাস নিচ্ছি, বা যেই ক্লাসটা আমি নিচ্ছি, যেই লাইভটা আমি নিচ্ছি, এটা ডেসক্রিপশনে যাও, এটা টাইটেলে যাও। টাইটেলে গেলে দেখবা, বা ডেসক্রিপশনে গেলে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে একটা প্লেলিস্ট। আমি যে সাজেশন সিরিজগুলো বানাইছিলাম, যেটা নিয়ে মাঝে মাঝে তোমরা দেখো, মানে হয়, মানে মাঝে মাঝে কিছু ব্লুপার্স দেখো মাঝে মাঝে। তো এইচএসসি সাজেশন সিরিজের শুটিং মোটামুটি শেষ, সেগুলো এডিটিং এর কাজ চলতেছে। সেই সাজেশন সিরিজের 6টা ভিডিও তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু ভিডিও তোমাদের, কিছু কিছু চ্যাপ্টার তোমাদের ইন্টারেও আছে, তোমাদের শর্ট সিলেবাসেও আছে। সো এখানে আমার সেই চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের 12টা, প্রাণী বিজ্ঞানের 12টা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 থেকে 6 মিনিটের ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে ভিডিও। এবং সেই ভিডিওতে বিগত বছর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে, যে টপিকগুলো আসছে, সেই টপিক নিয়ে আমি আলোচনা করছি। যেমন ধরো এই রক্ত সংবহন, এখানে কোন কোন জিনিসগুলো বেশি লাগবে, সেগুলো নিয়ে আমি ওই ভিডিওতে 5 মিনিট আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে ভিডিও তোমাদের জন্য আসবে। এর মধ্যে 6টা ভিডিও প্রোডাকশন রেডি, আপলোড করা হয়ে গেছে 10 মিনিট স্কুলের চ্যানেলে। সেটাকে আমি আবার আমার যে চ্যানেল আছে সেখানে আমি প্লেলিস্ট করে দিয়েছি। সো ওই লিঙ্কে চলে গেলে সবগুলো ভিডিও তুমি পেয়ে যাবা, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোকে আমি কি করে দিব, ওইখানে সিরিয়ালি দিয়ে দিব। সো ইট উইল হেল্প ইউ এ লট, ঠিক আছে? দেখে নিও, আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও টাইটেলে বা ক্যাপশনে দেওয়া আছে। হ্যাঁ, তো চলো এখন আমরা একটু পড়ায় চলে যাই। অনেকক্ষণ গল্প করছি, আজকে আমাদের মেইন পড়ায় চলে যাই। আজকে আমি তোমাদের সানি ভাইয়ের গল্প শোনাবো। সানি ভাই, সানি একটা ছেলের নাম, তোমরা আবার সানি বলতে কোনো মেয়ের নাম ভাইবো না। সানি হচ্ছে একটা, সানি ছেলের নামও হয়, মেয়ের নামও হয়। যাক, আমি তো বাচ্চাকালে সানি আসলে মেয়ের না, ছেলের নামই জানতাম। আমার এক ভাই ছিল, সেই ভাইয়ের নাম ছিল সানি, ঠিক আছে? আমি যখন উদ্ভাসে পড়াইতাম, তখন আমাদের উদ্ভাসে বায়োলজির একজন বস টিচার ছিলেন, সানাউল্লাহ সানি ভাই। বায়োলজির ডিপার্টমেন্টের হেড ছিলেন সানি ভাই। আমি যার দ্বারা অনেকটা অনুপ্রেরিত হয়েছি, সানাউল্লাহ সানি ভাই। যখনই আমি পড়াই, সানি ভাইয়ের কথা প্রায়ই বলি, ঠিক আছে? তো সানি নামের ভাইয়ের একটা গল্প আজকে তোমাদের শোনাবো। তো সেটা শোনানোর জন্যে আমাকে আগে একটা বাংলাদেশের মানচিত্র আঁকাইতে হবে। তা দাঁড়াও, আমি আগে একটু বাংলাদেশের মানচিত্র আঁকাবো। তো বাংলাদেশের মানচিত্র আঁকানোর জন্য আমি কোন কালার ব্যবহার করতে পারি? আমি এখানে তো অনেকগুলো কালার আছে, বেশি কালার থাকলে যা হয় আর কি, কনফিউজড হয়ে যায়। আমি চলো কালো কালিটা ব্যবহার করি। আমি কালো কালিটা ব্যবহার করে বাংলাদেশের মানচিত্র আঁকাবো। সো তোমরা একটু হাসবা না, বুঝছো? সবাই খাতায় মানচিত্র আঁকাও, বাংলাদেশের মানচিত্র আঁকাও। বলতে পারো ভাইয়া আপনি কি আমাদের হিস্টোরি পড়াচ্ছেন? কালো কলমের কালি শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি। আচ্ছা, এটাই আছে। তোমরা বলতে পারো ভাই আপনি কি আমাদের হিস্টোরি পড়াবেন? বাংলাদেশের মানচিত্র জেনে কি করব? দেখোই না কি হয়। তো দেখি তো কে কে বাংলাদেশের মানচিত্র ভালো আঁকাইতে পারো। আমি একটু ট্রাই করি। সবাই আঁকাও, সবাই একটু বাংলাদেশের মানচিত্র নিজে নিজে আঁকাও। অ্যাটলিস্ট আমার দেশের মানচিত্র জানা তো উচিত। একটু বেশি ভ্যাটকা মার্কা হয়ে গেল, বেশি মোটু হয়ে গেল। আর যাক, প্যারা নাই, চিল। মোটু হইলেও প্যারা নাই। নিচে কি দেখা যায়? আচ্ছা, দেখা না গেলেও সমস্যা নাই, কোনো কিছুতেই সমস্যা নাই, বুঝছো? লাইফ ইজ চিল, প্যারা নাই।
দুনিয়াতে কোনো কিছুই সমস্যা নাই, এভরিথিং ইজ ইজি বিজি। মোটামুটি হয়েছে, এখন ফ্রেমে কি আটছে এটাকে দেখে নি। হ্যাঁ ফ্রেমে মোটামুটি আটছে। তোমরা আবার হাওয়া হয়ে যাইতেছো কেন? হাওয়া হয়ে যাও না, ঠিক আছে? ওকে, তাহলে আমি মোটামুটি বাংলাদেশের একটা মানচিত্র আঁকায় ফেলছি। দেখি তোমরা কি বলছো। পিঙ্ক কালি দিয়ে লেখেন। পিঙ্ক কালি নাই রে আমার। হ্যাঁ আমি তো দেখে দেখে আঁকাইছি। এই যে এটা দেখে লুকানোর তো কিছু না, আমি এটা দেখে দেখে আঁকাইছি। যে বাংলাদেশের মানচিত্র অন করে আঁকাইছি দেখে দেখে। এটা তো আহামরি কিছু না রে, আমি দেখে দেখে আঁকাইছি। আচ্ছা, তো আজকে আমি তোমাদের সানি ভাইয়ের গল্প শোনাবো। সানি 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 ভাইয়ের গল্প শোনাবো। হ্যাঁ সানি ভাই, ভাইটাও লিখি। সানি ভাই, সানি ভাই কে জানো? সানি ভাই হচ্ছে কুতুব সাহেবের 4 নম্বর বিবির সন্তান। বুঝতে পারতেছো ব্যাপারটা? তাহলে কুতুব সাহেবের 4 নম্বর বিবির সন্তান হইলে 4 নম্বর বিবির কথা মনে আছে যে কুতুব সাহেবের এক কিক মেরে একেবারে হেলিকপ্টার চালাতে পাঠিয়ে দিছিল। তাহলে তার যদি 4 নম্বর সন্তান হয়ে থাকে সানি ভাই, তাহলে সেই সন্তান কেমন হইতে পারে, সেই সন্তান কেমন লেভেলের মানে মানে টাউট হইতে পারে তা তো বুঝতেই পারতেছো। দেখি চিন্ময়দা কি বলছে, মানচিত্র কি নিউ খালিকেও হ্যাঁ হ্যাঁ নোয়াখালীকে নিউ খালিকে ইনক্লুড করা যায়। নিউ খালিকে আমরা এখানে, আচ্ছা ধরে নিলাম এই পুরো মানচিত্রটাই হচ্ছে নোয়াখালীর নিউ খালি। থ্যাংক ইউ চিন্ময়দা প্রতি ক্লাসে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য, অনেক ভালো লাগছে। আচ্ছা তোরা দেখে আবার অনেকে আজকে আমারে গালিগালাজ শুরু করে দিবে কমেন্টে। যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, তো সানি ভাই আসলে কেমন? সানি ভাই হচ্ছে একটু মানে একটু বাটপার প্রকৃতির। বাটপার বোঝো? বাটপার কারা বলে? বাটপার কি জিনিস? বাটপার আমাদের ময়মনসিংহ ল্যাঙ্গুয়েজে বাটপার বলে, বুঝছো? বাটপারি মানে বুঝো কি? একজনের কাছে ধরো টাকা নিল, টাকা নিয়ে ধরো গায়েব হয়ে গেল, টাকা দেয় না, এদের বলে হচ্ছে বাটফার। বাটফার আমাদের ময়মনসিংহ ভাষায় বলে বাটফার, এই নাম বলো বাটপার। বাটপার। তো সানি ভাই কি করছে? সানি ভাই হচ্ছে কুতুব সাহেবের 4 নম্বর বিবির পোলা। তো সে যেটা করছে, সে কোনো কাম কাজ করে না। তো সানি আমাদের কুতুব সাহেব কি করছে? কুতুব সাহেব সানি ভাইকে ঘর থেকে বের করে দিয়েছে। সানি ভাই আসলে কুতুব সাহেবের বাসা কোথায় এটা তোমাদের বলি নাই। কুতুব সাহেবের বাসা ছিল পঞ্চগড়ে। কুতুব সাহেবের বাসা ছিল কোথায়? পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে ছিল কুতুব সাহেবের বাসা। তো কুতুব সাহেব সানি ভাইরে পঞ্চগড় থেকে তাড়াই দিছে, ঘর থেকে বের করে দিছে। এখন সানি ভাই কি করবে? সানি ভাই তো বিপদে পড়ে গেছে, ঠিক আছে? সানি ভাই তো বিপদে পড়ে গেছে, কই যাবে? সে কি করছে? সে আশেপাশ থেকে এতটুকু জায়গা থেকে সে হচ্ছে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছে। কি টাকা সংগ্রহ করছে? 2 নম্বরই করে টাকা সংগ্রহ করছে। মানুষের কাছে যায় বলছে যে কাকু আমার আব্বার খুব শরীর খারাপ, আমার 2000 টাকা দেন। কাকু আমার আব্বার খুব শরীর খারাপ, আমার 2000 টাকা দেন। এই বুঝলা না, সে 400-500 মানুষের কাছ থেকে 2000 করে টাকা নিছে, ঠিক আছে? 2000 করে টাকা নিছে। টাকা নিয়ে সে করছে কি? হাওয়া হয়ে গেছে, মানে সবার টাকা মেরে দিছে। সবার টাকা মেরে দিয়া সে কি করছে? সে ভাবছে ব্যবসা করবে। তো ব্যবসা করার কেন্দ্রবিন্দু কোন জায়গায় আমরা জানি? ব্যবসা করার কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা। সে ঢাকাতে চলে আসছে, একদম কেন্দ্রবিন্দু, সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমরা পুরোটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। এভাবে একদম কেন্দ্রবিন্দু, বুঝছো? 4টা ভাগে ভাগ করতে পারি, এই ঢাকাতে চলে আসছে। তার মানে কুতুব সাহেবের ছেলে সানি ভাই বাটপারি করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে কি করছে? সে হচ্ছে ঢাকা চলে আসছে। কি একটা অবস্থা দেখছো? আচ্ছা, সে যে ঢাকা আসছে, কেউ যাতে তারে খুঁজে না পায়, সে 3টা রাস্তা অবলম্বন করে আসছে। মানে তার সে 3টা রাস্তা ঘুরে সে আসছে, যাতে করে মানুষ তাকে কি করতে না পারে, মানুষ তারে খুঁজে বের করতে না পারে। কি একটা অবস্থা। আচ্ছা, সে ঢাকা এসে কি করছে জানো? সে ঢাকা এসে চিন্তা করলো ধান্দাটা তো ভালোই, তাহলে এই ধান্দাটারে দিয়ে আমি ব্যবসা করব। ব্যবসা করে সবাইরে কি বানাবো? সবাইরে বলদ বানাবো, এই চিন্তা করছে। কিন্তু সে তো একা ব্যবসা করতে পারবে না। এই জন্য সে কি করছে? তার মতো আরো যত বাটপার আছে সে বাটপারদের কালেক্ট করছে। একসাথে অনেকগুলা বাটপার কিরকম কালেক্ট করছে? অনেকগুলা বাটপার কালেক্ট করে বাটপারের একটা গ্রুপ বানাইছে, এই গ্রুপ অফ বাটপার, বুঝছো? সে কি বানাইছে? গ্রুপ অফ বাটপার, মানে এ বান্ডেল অফ বাটপার বলতে পারি। এটা হচ্ছে বান্ডেল অফ বাটপার। তাহলে বাটপারের বান্ডিল এখানে লিখে দিই, বাটপার বান্ডিল। সেটা বাটপারের বান্ডেল বানাইছে। বান্ডেল মানে বুঝতো একসাথে অনেকগুলা বাটপার। এরপরে কি করছে? সবারে ট্রেনিং করছে। সবারে ট্রেনিং কইরা
সবার ট্রেনিং কইরা সে কি করছে, বাটপারগুলোরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়াই দিছে, নিচের দিকে, উপর দিকে আর যায় নাই। উপর দিকে গেলে আবার বিপদ আছে, উপর দিকে গেলে আবার বিপদ আছে, উপর দিকে গেলে যদি আবার এলাকার মানুষ ধরে ফেলে, মানে এই যে বর্ডারটা, এই বর্ডার বরাবর সে নিচের দিকে চলে গেছে। এটা হচ্ছে মাস বর্ডার, এই উপর দিকে গেলে আবার বিপদ, উপর দিকে গেলে হচ্ছে তার পঞ্চগড়ে মানুষ তারা ধরে ফেলবে। সে বাটপারগুলোকে একদম নিচের চারিদিকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়াই দিছে, কি করার জন্য? বাটপারি করার জন্য। এই হচ্ছে পুরা গল্প। তাহলে কয়েকদিন পর পত্রিকায় খবর আসছে, পত্রিকায় খবর আসছে কি, পত্রিকায় খবর আসছে, বুঝছো কি খবর আসছে? কময় টিভিতে, কময় টিভিতে খবর আসছে, কময় টিভিতে খবর আসছে যে সানি অনেক বাট পার, এবং এই খবর কুতুব সাহেব দেখছে। কুতুব সাহেব দেখা কুতুব সাহেব হার্ট ফেল খায় ফেলছে। হার্ট ফেল খায় কুতুব সাহেব কি হয়ে গেছে, মানে হার্ট ফেল খাইছে আর কি, মানে কুতুবে না, এই সানির মা বইলা ফেন্ট হয়ে গেছে। আমাদের আনোয়ার হোসেন কি করে, আমিনার মা বইলা হার্ট ফেল খায়। আর আমাদের কুতুব সাহেব সানির মা বইলা হার্ট ফেল খায় পড়ে গেছে। এখন সানি অনেক বাটপার, এইখান থেকে চলো তো যে এখান থেকে চলো তো আমরা কি বাই করতে পারি, এখান থেকে আমরা কিছু জিনিস বের করতে পারি। সানি কথাটার সাথে সানি কথাটার সাথে মিল আছে সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড আছে কিনা, একটু তো মিলে। সানি এটাকে SANO লেখে, সাইনো অ্যাট্রিয়াল নোডকে সংক্ষেপে SANO লেখে, ঠিক আছে, SANO লেখা যায়, সাইনো অ্যাট্রিয়াল নোড। অনেক অনেক থেকে কি পাই আমরা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা AVN। এগুলো কি বলতেছেন ভাই, একটু পরে বলতেছে এগুলো কি। বাট পার, বাট থেকে মনে রাখবো আমরা বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ, একটা বান্ডেল তৈরি করছিল, বান্ডেল অফ হিজ। আর পার থেকে মনে রাখবো আমরা পার, আরে পার থেকে মনে রাখবো আমরা পার কিনজি ফাইবার, পার থেকে মনে রাখবো আমরা পার কিনজি ফাইবার বা পার কিনজি তন্তু। এই দেখো চারটা পার্ট। এখন আসো এইটা দ্বারা কি বোঝায়, হার্ট যে নিজে নিজে বিট করে, হার্ট যে নিজের উদ্দীপনা নিজেই তৈরি করে, হার্ট যে নিজের কাজ নিজেই করতে পারে, এই এত শক্তি হার্ট কই পায়, এত এনার্জি হার্ট কই পায়, এত শক্তি কই পায়? এ রাব্বি তুমি এত শক্তি কোথায় পাইলা? তোমার হার্টে এত শক্তি কোথায় আসছে? আমার বন্ধু আসে, বুঝছো, আজকে হঠাৎ করে আমার বন্ধু চলে আসছে, না হঠাৎ করে না, তারে আমি দাওয়াত করছি এই জন্য সে আসছে, সে সহজে আসে না, সে আসছে, একটু পরে তারা নিয়ে আসবো না। রাব্বি একটু এদিকে আসো তো, একটু এদিকে আসো, রাব্বি একটু এদিকে আসো। তোমার এই জায়গা বরাবর একটা হার্ট আছে, তাই না? এই জায়গা বরাবর হার্ট আছে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমি দুটো পয়েন্ট দিব, একটা পয়েন্ট হচ্ছে এটা, একটা পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? একটা পয়েন্ট উপরে, একটা পয়েন্ট নিচে। আমি তো ক্লাস না রে ভাই। কোন পয়েন্টটা অ্যাপেক্স এটা একটু বলো তো দেখি। একটা উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট দেখা যায়, তাহলে কোন পয়েন্টের মধ্যে অ্যাপেক্স আছে একটু বলতে পারবা? কোন পয়েন্টের মধ্যে অ্যাপেক্স আছে বলে দিও। উপরের পয়েন্টে অ্যাপেক্স, নিচের পয়েন্টে অ্যাপেক্স, কোনটা অ্যাপেক্স? আই থিংক তোমরা বলতে পারবা। এখন তুমি আমার এটা বলো, তোমার হার্টের এত শক্তি কোন জায়গা থেকে আসে? আল্লাহ দিছে। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য কথা। এখন দাঁড়া বেটা, জাসকেন, এখন ধর তোর হাতটাকে কেটে আমি বাইরে বের করে নিয়ে আসলাম, ভবিষ্যতে ডাক্তার হবই, হ্যাঁ, হাতটাকে কাটে ধর আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আইসা যদি একটা লবণ পানি বা স্যালাইনের মধ্যে রাখি, তাহলে কি হইতে পারে রাব্বি? কি হইতে পারে? এনি আইডিয়া? মানে আমার বন্ধুর হাতটারে আমি কাইটা অপারেশনে আর কি, আল্লাহ না করুক, তুই যে পরিমাণ খাসির মাংস খাস আর তোর প্রেসারের যে অবস্থা, এর প্রেসার 160/120 হাই প্রেসার, তারপরে সে সবসময় মানে বুঝতেছে না শরীর স্বাস্থ্য দেখে কি অবস্থা। তো এর হার্ট যদি আমি কাইটা টায়ার্ড হয়ে গেছে সে, তো এই হার্ট যদি আমি কাইটা আমি লবণ পানির মধ্যে রাখি বা স্যালাইন পানির মধ্যে রাখি, এই হার্ট অটোমেটিক একা 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 বিট করবে, অটোমেটিক নিজে নিজে একা 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 বিট করবে। কেমনে? এই শক্তি হার্ট কোথায় পাইলো? এই এনার্জি হার্ট কোথায় পাইলো? এত শক্তি সে কিভাবে পেয়েছে? সে কি স্পিড খাইছে? না, হার্টের নিজের ক্ষমতা আছে এই বিটটাকে তৈরি করার।
হার্টের নিজের উদ্দীপনা নিজে অ্যাপেক্স তো পায়ে পড়া হয়, তাহলে নিচে চিন্ময় দা জোস। দেখো চিন্ময় দা তোমাদেরকে জোস একটা সিস্টেম শিখাইছে, আমার মাথায় সিস্টেম ছিল না। আমি সারা জীবন চিন্তা করতাম অ্যাপেক্স থাকে হচ্ছে চূড়াতে, মানে হচ্ছে কি বলে ওটারে, মানে হচ্ছে ওই বুঝছো তো, তাহলে অ্যাপেক্স কেমনে হার্টের নিচের দিকে হয়। তো চিন্ময়দা জোস একটা টেকনিক শিখাই দিছে, অ্যাপেক্স পাওয়ার পরে পা নিচে, তাহলে অ্যাপেক্স থাকে নিচের দিকে। জোস, সুপার কুল, ভালো লাগছে। তো যেটা বলতেছিলাম, দেখো হার্ট নিজের বিট নিজে তৈরি করতে পারে। এই তৈরি করার জন্য হার্টের দেহে, হার্টের মধ্যে স্পেশাল কিছু টিস্যু আছে যেগুলা হার্টের নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে এবং উদ্দীপনাটাকে এইভাবে ছড়ায় দেয়। উদ্দীপনাটাকে দেখো, উদ্দীপনাটা এইখান থেকে তৈরি হয়, তারপরে এই জায়গায় আসে, এইখান থেকে এই জায়গায় এসে পরে চারিদিকে ছড়ায় যায়। এটাকে বলছি সাইনুল ভাইয়ের বাটপারি দিয়ে তোমাদের বুঝাইছি। এই যে টিস্যুগুলা স্পেশাল টিস্যু, সাইনোএট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এই যে বান্ডেল অফ হিস, পারকিনজি তন্তু যে ছড়ায় গেছে, তারপরে যে এই ফাইবারগুলা, এগুলো সেই স্পেশাল টিস্যু, এগুলো সেই স্পেশালাইজড টিস্যু যারা নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে এবং উদ্দীপনা ছড়াই দিতে পারে। উদ্দীপনা কি করতে পারে? ছড়াই দিতে পারে এবং এই উদ্দীপনার ঠেলায় হার্টবিট করে। মানে ব্যাপারটা হচ্ছে রাব্বি, আমি যদি তোরে কারেন্টে শক দিই, তুই কি করবি? তুই তো মনে হয় বসে বসে শক খাবি, ঠিক আছে? মানে আমি যদি কাউরে কারেন্টে শক দিই, এই জায়গায় ধরো যদি কারেন্টে শক দিই, তাহলে কি আমি হাত ছড়াই নিব? আমার বন্ধু হইলে অবশ্য আরেকবার দেখতো আর কি খাইতে কেমন লাগে, ঠিক আছে? তো হাতটার সাথে তো ছড়াই নিব। যেই জায়গায় কারেন্টে শক দেয়, চিন্ময় দা আপনি মনে হয় একমত পোষণ করবেন ফিজিক্সেরই বিষয়, তা কারেন্টে শক দিলে বডির ওই জায়গাটা কি হয়, ওই জায়গার মাসেলগুলো সংকুচিত হয়, ওই জায়গার মাসেলগুলো কন্ট্রাক্ট হয়। কি হয়? কন্ট্রাক্ট হয়, এটা সংকুচিত হয়, বুঝছো? ফিল করো, সংকুচিত হয়, কন্ট্রাক্ট হয়, হ্যাঁ, সংকুচিত হয়ে যায় কারেন্টে শক দিলে। ঠিক তেমনি এখানে কারেন্ট তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কারেন্ট। এই যে সাইনোএট্রিয়াল নোড যে উদ্দীপনা তৈরি করতেছে, উদ্দীপনা কারেন্ট, এটা ব্যাটারি কারেন্ট না, এটা ভোল্ট কিলো ভোল্ট ওলা কারেন্ট না, এইগুলা হচ্ছে স্পেশাল কারেন্ট, মিলি ভোল্ট মাইনাসে হিসাব হয় এগুলা। এই কারেন্টটা ছট তৈরি হয়। তাহলে এটা যদি আমি হার্টের সাথে তুলনা করি, তাহলে কেমন হবে ব্যাপারটা? এটা যদি আমি হার্ট কই আঁকাবো, আমি হার্টের সাথে যদি তুলনা করি তাহলে ব্যাপারটা কেমন হবে একটু দেখাই দাও। এই হচ্ছে হার্ট, হ্যাঁ, আর বেশি কিছু আঁকাইলাম না। এই জায়গায় হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, এই জায়গায় কি সাইনোএট্রিয়াল নোড, কোন জায়গায়? এটা হচ্ছে কি ডান অলিন্দ, ডান অ্যাট্রিয়াম। এটা কি ডান অ্যাট্রিয়াম, আর এটা ছিল সুপিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা। ডান অ্যাট্রিয়াম আর ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে এই সাইনোএট্রিয়াল নোড। এখান থেকে এখানে আছে ভেন্ট্রিকল, এই মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল যেখানে মিলিত হয়, এই জায়গায় আসছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, যে জায়গায় অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল মিলিত হয়, এই যে এই পয়েন্টটায় অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল মিলিত হয়। তারপর এখান থেকে তৈরি হয়েছে একটা বান্ডেল অফ হিস। তারপরে দুটা ব্রাঞ্চ এসে উদ্দীপনাটা চারদিকে ছড়াই দিছে। উদ্দীপনাটা কি করছে? পুরো ভেন্ট্রিকুলার চারদিকে ছড়াই দিছে। তো কারেন্টটা এই সাইনোএট্রিয়াল নোড থেকে তৈরি হয়ে প্রবাহ হইতে হইতে সামনের দিকে যায়। আর যেই এরিয়া হয়ে কারেন্টটা প্রবাহিত হয়, কারেন্ট যাওয়ার কারণে ওই টাইমে ওই জায়গাটা সংকুচিত হয়ে যায়। তার মানে ধরো কারেন্টটা এই জায়গায় তৈরি হইলো, তার মানে পুরো অ্যাট্রিয়াম এইদিকেও সেই পাওয়ারটা যাবে, মানে একটা ব্রাঞ্চ এইদিকেও যাবে। তার মানে কারেন্টটা যখন এইদিকে তৈরি হয় তখন পুরো অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়ে যায়। এই হচ্ছে সিস্টল। আর কারেন্টটা যখন এইদিকে যায়, আস্তে আস্তে যখন এইদিকে যায়, তখন এই জায়গাটা সংকুচিত হওয়া শুরু করে এবং এই জায়গাটা প্রসারিত হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম চলতে থাকে, বুঝছো? সিস্টল ডায়াস্টল চলতে থাকে, এভাবে চলতে থাকে, বুঝছো? মানে এইখান থেকে কারেন্ট তৈরি হবে, এই পুরো জায়গাটা মানে পুরো অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়ে যাবে, মানে অ্যাট্রিয়ামের সিস্টল হবে। অ্যাট্রিয়ামের সিস্টলে কতটুকু টাইম লাগে শিখে নিও। কারেন্টটা যখন এইদিকে যাবে তখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে, ভেন্ট্রিকুলার সিস্টলে কতটুকু টাইম লাগে এটাও শিখে নিও। যখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে তখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়ে যাবে, মানে অ্যাট্রিয়াম প্রসারিত হয়ে যাবে। অ্যাট্রিয়াম প্রসারিত হতে কত সময় লাগে এটাও শিখে নিও।
যখন অ্যাট্রিয়াম সিস্টল হবে তখন সব রক্ত নিচের দিকে চলে আসবে, তখন ভেন্ট্রিকল ডায়াস্টল হবে। ভেন্ট্রিকল ডায়াস্টল হওয়ার কতটুকু সময় লাগে এটাও শিখে নিও। আর এইগুলাকে করানোর জন্যেই যে রাস্তা হয়ে, যে টিস্যুগুলা হয়ে কারেন্টটা প্রবাহিত হয়, এই টিস্যুগুলোর নামই হচ্ছে জাংশনাল টিস্যু। এই টিস্যুগুলোর নাম হচ্ছে জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু। তাইলে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিস, পারকিনজি তন্তু, এগুলাকে কি বলে? এগুলাকে জাংশনাল টিস্যু বলে। এবং এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, হার্ট নিজের উদ্দীপনা নিজে তৈরি করতেছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণটাকে কি বলা হয়? মায়োজেনিক নিয়ন্ত্রণ। হার্ট নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে, সেটাকে ছড়াই দিতে পারে, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। এবং এই ক্ষেত্রে এই স্পেশালাইজড টিস্যুগুলো লাগে। দেখো এখন একটু জানি সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থান কোথায়। দেখো আমি তোমাদের বলে দিছি, এটা একটু পরে আছে, আমি পরে জিনিসটা আগেই পড়াই ফেললাম, কারণ ছিল, কারণ আছে। এই সাইনোঅ্যাট্রিয়াল নোডের অবস্থানটা শিখতে হবে। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড সেটা কোথায়? ঊর্ধ্ব মহাশিরা এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে। ঊর্ধ্ব মহাশিরা এবং ডান এট্রিয়ামের সংযোগস্থলে, ঠিক আছে? সে কি তৈরি করে? সে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। তোমাদের বই ওয়ার্ডটা লিখছে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল মানে ওই যে কারেন্ট যেটাকে বলে, এবং সেটাকে ছড়ায় দেয়। এবং সে যেহেতু উদ্দীপনাটা তৈরি করে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এই জন্য এটাকে বলা হয় পেস মেকার। এটাকে কি বলে? পেস মেকার। পেস, পেস মানে কি? উদ্দীপনা বা তীব্রতা, সেটা সে তৈরি করে। তাহলে প্রাকৃতিক পেসমেকারকে সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। তোমরা ক্লাসটা শেয়ার দাও, অনেকক্ষণ ধরে শেয়ার দিতে বলি না, তোমরাও একেবারে ক্লাস শেয়ার দাও নাই। কুইক কুইক শেয়ার দাও এবং লাইক দিয়ে দাও। লাইক, লাভ, ওয়াও, যেটা পারো করে দাও, কুইক। কুইক। মানচিত্র কেন আঁকছেন? তুমি পরে আসছো বাবা, এই জন্য বুঝতেছো না। কুইক। ঠিক আছে, তাহলে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনাকা বা ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটাকে পেসমেকার বলা হয়, কারণ সে অ্যাকশন পটেনশিয়াল বা উদ্দীপনা তৈরি করে। এরপরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এর অবস্থানটা কোথায়? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এখন তোমাদের জানতে হবে যে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে উদ্দীপনাটা যে ভেন্ট্রিকুলে আসছে, এখানে কতটুকু সময় লাগছে এটা তোমাদের জানতে হবে। মানে এখান থেকে উদ্দীপনাটা তৈরি হয়ে এই ভেন্ট্রিকল পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে? এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 0.16 সেকেন্ড। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে জানবা। আমি যদি প্রশ্ন করি সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকুলে আসতে কত সময় লাগে, সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকুলে আসতে কত সময় লাগে, তখন কি বলবা? বলো। পিতি বলছে ভাইয়া মাথার উপর দিয়ে যাইতেছে, প্লিজ বলবেন কেন? বলো, এই জিনিসটা বুঝছো কিনা বলো। এতক্ষণ যেটা বলছি এটা বুঝছো কিনা বলো। আচ্ছা, আজকের ক্লাসে যেগুলো বলছি, এই গল্পটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ গল্প। এরপর যে জিনিসগুলো পড়াবো, নেক্সট দিন থেকে যে জিনিসগুলো পড়াবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিরিয়াস, কারণ আমি রোগ নিয়ে পড়াবো। তোমাদের কি নিয়ে পড়াবো? রোগ নিয়ে পড়াবো। যেহেতু রোগ নিয়ে পড়াবো, ওই জিনিসগুলো একটু সিরিয়াসলি শিখতে হবে। ওইগুলো করার পরে দেখবা নিজেকে ডাক্তার মনে হচ্ছে, নিজেকে কি মনে হচ্ছে? ডাক্তার মনে হচ্ছে। তাহলে দেখো আমি আবার বলি, সাইনোঅ্যাট্রিয়াল নোড এটাকে বলা হয়। এই যে এটা সাইনোঅ্যাট্রিয়াল নোড, এখান থেকে ভেন্ট্রিকুলে আসতে 0.1 সেকেন্ড সময় লাগে উদ্দীপনাটা। মানে এখান থেকে উদ্দীপনা তৈরি হওয়ার পরে 0.16 সময় পরে ভেন্ট্রিকলটা সংকুচিত হবে, মানে এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। বুঝতে পারছো? বান্ডেল অফ হিস, এটার আবিষ্কারক হচ্ছে স্যার উইলিয়াম হিস। এই কথা একটু মাথায় রাখবা। বান্ডেল অফ হিসের আবিষ্কারক কে? স্যার উইলিয়াম হিস। সবাই বলতেছে ভাই আর একটু বলেন, কোনটা আর একটু বলবো, একটু বলো তো কোনটা আর একবার শুনতে চাইতেছো, আবার একটু বলো। সবাই যে বলতেছে ভাই আবার একটু বলেন, কোনটা? সবাই না, দু একজন বলতেছো আর কি। কোনটা আবার বলতেছো, বলো। কোনটা বলো? প্রীতি, তারপরে হচ্ছে, তারপরে আর কে?
জয়, বলো কোনটা বোঝো নাই? কয়েকজন বলতেছে বোঝো নাই, সে কোন জিনিসটা? এখন দেখবো যে কেউ কিছু বলতেছে না। এখন দেখা যাবে যে কাউরা পাইতেছি না। আচ্ছা, কারা কারা বুঝছো? যারা যারা বুঝছো তারা ক্লিয়ার লেখো, যারা যারা বুঝছো তারা ক্লিয়ার লেখো, যারা বুঝছো তারা ক্লিয়ার লেখো, যারা বোঝো নাই, কোন জায়গাটা বোঝো নাই সেটা বলো যে বুঝি নাই। মানচিত্রের দিকে তোমরা কেন লাগাইছো? মানচিত্র দরকার নাই তো, মানচিত্র দরকার নাই। এখন তোমাদের মানচিত্র তো বোঝা হয়ে গেছে, মানচিত্রের কাহিনী তো বুঝছোই। এবার তোমাদের মেইন কাহিনীটা বলি। মানচিত্রটা তো হচ্ছে কোন দিক থেকে কোন দিকে গেছে, কোন দিক থেকে কোন দিকে গেছে সেটা দেখানোর জন্য। আমি তোমাদের মেইনলি আবার করে দেখাই। ধরো এই হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড, আর বেশি কিছু দিলাম না, এইটুকুই রাখলাম। ঠিক আছে, ভালো করে শোনো এবার। একটু আবার অল্প করে বলে দিন, তাইলেই হবে। অল্প করে বললে হবে, তাই তো? ঠিক আছে। এই হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এই হচ্ছে নিম্ন মহাশিরা, তারপরে হচ্ছে এই হচ্ছে মহাধমনী। বুঝছো? দেখো, হার্ট যে নিজে নিজে বিট করতে পারে, নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে, এই শক্তিটা সে কোথায় পায় এটা আমরা জানতেছি। একটা হার্টকে কেটে তুমি যদি লবণ পানির মধ্যে রেখে দাও, তাহলে সে অটোমেটিক নিজের মতো নিজেই উদ্দীপনা তৈরি করতে পারে। মোটামুটি 30 মিনিট সেভাবে থাকবে। তার মানে হার্ট যে বিট হয়, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এই শক্তিটা কোথা থেকে পায় সেটা জানার জন্য আমাদের এই আলোচনা। আচ্ছা দেখো, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা মানে ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে একটা বিশেষ টিস্যু আছে। কি আছে? বিশেষ টিস্যু আছে। এটাকে বলা হয় SAN, সাইনো অ্যাট্রিয়াল নোড। এইখান থেকে উদ্দীপনাটা তৈরি হয়, এইখান থেকে কারেন্টটা তৈরি হয়। এটা এক ধরনের কারেন্ট, এটা এক ধরনের উদ্দীপনা, এটা এক ধরনের এনার্জি তৈরি হয়। এবং যখনই তৈরি হয় তখন এই উদ্দীপনাটা পরিবাহিত হয়ে এই জায়গায় আসে। কোন জায়গায় আসে? এই জায়গাটায় আসে। এই জায়গাটার নাম কি? AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তার মানে কি এই জায়গাটায় অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল কানেক্ট হয়েছে এরকম। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। বুঝছো? এই জায়গায় কানেক্ট হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। এই জন্য এখানে যে নোডটা, এর নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। সাইনোআট্রিয়াল নোড থেকে উদ্দীপনাটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে, এই লাইন বরাবর, এই লাইন বরাবর আসে, ওই সানির মানচিত্রের মতো। ঠিক আছে? আসে। যখন আসে এই লাইন বরাবর, আরেকটা উদ্দীপনা এইদিকেও যায়। যখন আসে, যেহেতু কারেন্ট, তোমাকে যদি কারেন্টের ছোঁয়া দেয়, তুমি কি শক খাবার, জায়গাটা সংকুচিত হয়ে যাবে। এই কারেন্টটা যখন এই দিক থেকে এই দিকে আসে, তখন এই জায়গাটা সিস্টোল। সিস্টোল মানে মনে আছে? সিস্টোল কি মনে আছে? সিস্টোল মানে সংকোচন। সিস্টোল মানে কি? সংকোচন। আর একটা আছে ডায়াস্টোল। ডায়াস্টোল মানে কি? প্রসারণ। তার মানে তোমার ধরো কারেন্টে শক দিলাম, তাহলে তোমার ওই জায়গাটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে, তাই না? তুমি হাতটাকে সরাই নিবা। তো যখন উদ্দীপনাটা এই জায়গায় আসে, এই পুরো জায়গাটা সংকুচিত হয়, এই পুরো জায়গাটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। তাহলে এটাকে আমরা কি বলবো? এই জায়গাগুলো তো অ্যাট্রিয়াম, তাই না? এই জায়গাগুলো তো অ্যাট্রিয়াম, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? বলো জায়গাটাকে কি বলবো? এই ঘটনাটাকে আমি কি বলবো? অ্যাট্রিয়াম সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা ইংলিশে কি বলবো? কারণ এই জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে, তোমাকে ধরো কারেন্টের শক দেওয়া হলে তোমার জায়গাটা সংকুচিত হয়ে যাবে, তুমি হাত ছড়াই নিবা, ওই জায়গার মাসেলটা সংকুচিত হয়ে যাবে। তাহলে তুমি এটাকে কি বলবা? তুমি এটাকে বলবা অ্যাট্রিয়ামের সংকোচন বা অ্যাট্রিয়ামের সিস্টোল, তাই বলবা। আস্তে আস্তে বুঝাচ্ছি, স্লোলি বুঝাচ্ছি, স্লোলি বুঝাচ্ছি। তুমি ঘটনা বলবা অ্যাট্রিয়ামের সংকোচন। তাহলে অ্যাট্রিয়াম যখন সংকোচন হবে, অ্যাট্রিয়াম যখন সংকোচন হবে, এই দুইটা,
তখন এই দুটোর ভিতরে থাকা সব রক্ত কোথায় চলে যাবে বলো? এই অ্যাট্রিয়ামের ভেতরে থাকা সব রক্ত কোথায় চলে যাবে? একজন বলছে প্রসারণ। আল্লাহ, বললাম যে ওই জায়গায় চাপ খাবে, আর তাও বলে নাকি প্রসারণ। বলো তাহলে এই জায়গায় রক্তগুলা কোথায় চলে যাবে? কুইক। কেউ মানে আমি কি জিজ্ঞেস করতেছি এটার কোনো আনসারই করে না। এই জায়গায় রক্তগুলা ভেন্ট্রিকুলে চলে যাবে। এই জায়গায় রক্তগুলা কোথায় চলে যাবে? ভেন্ট্রিকুলে যাবে, কারণ এখানে কারেন্টের কারণে, এই উদ্দীপনাটা তৈরি হওয়ার কারণে, এই কারেন্টের কারণে এই জায়গাটা সংকুচিত হয়ে গেছে। সব রক্ত এই কপাটিকা হয়ে ভেন্ট্রিকুলে চলে আসছে। সব রক্ত কপাটিকা হয়ে কই আসছে? ভেন্ট্রিকুলে চলে আসছে। বুঝতে পারছো? তাহলে এখন ভেন্ট্রিকুলের কি হবে? অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়েছে কারেন্টের কারণে, তখন রক্ত সব নিচে চলে আসছে। তাহলে ভেন্ট্রিকুল এখন কি ভরে যাবে না? ভেন্ট্রিকুল এখন ভরে যাবে। তাহলে এই ঘটনাটাকে আমি কি বলবো বলো? ভরে যাওয়াকে বলা হয় প্রসারণ। তাহলে এই ঘটনাটাকে আমি কি বলবো বলো? এই ঘটনাটাকে আমি কি বলবো? এই ঘটনাটাকে আমি কি বলবো? ভেন্ট্রিকুলে যে আসলো এই ঘটনাটা কি বলবো? একদম আস্তে আস্তে বলতেছি। বলো কুইক। এই ঘটনাটাকে সব রক্ত এই ভেন্ট্রিকুলে চলে আসলো, এই ঘটনাটাকে আমি কি বলবো? ভেন্ট্রিকুলের প্রসারণ। কি বলবো? ভেন্ট্রিকুলের প্রসারণ। তাহলে এখন কি হবে? ভেন্ট্রিকুলের প্রসারণ হবে। তাহলে আমি বলতে পারি অ্যাট্রিয়াম সিস্টল হইছে বলেই ভেন্ট্রিকুলের ডায়াস্টল হইছে বা ভেন্ট্রিকুল প্রসারিত হইছে। মানে অ্যাট্রিয়াম সংকোচন করার কারণেই অ্যাট্রিয়ামের সব রক্ত ভেন্ট্রিকুলে গিয়ে ভেন্ট্রিকুলকে ভরে ফেলছে। বলতে পারি কিনা বলো? বলো পারি কিনা বলতে? অ্যাট্রিয়াম কারেন্টের কারণে সংকুচিত হয়েছে, অ্যাট্রিয়ামের ভিতরে থাকা সব রক্ত ভেন্ট্রিকুলে চলে গেছে, ভেন্ট্রিকুল এখন প্রসারিত হয়েছে। তার মানে যখন অ্যাট্রিয়াম সংকুচিত হবে তখন ভেন্ট্রিকুল প্রসারিত হবে। অ্যাট্রিয়ামের সিস্টল যখন হয় তার পরপরই ভেন্ট্রিকুলের প্রসারণ হয়। অ্যাট্রিয়ামের সিস্টল যখন হয় তার পরপরই ভেন্ট্রিকুলের প্রসারণ হয়। সেখানে কতটুকু সময় লাগে? সেখানে কতটুকু সময় লাগে? 0.16 সেকেন্ড। তার মানে কি এইখানে উদ্দীপনাটা যখন তৈরি হয় সাথে সাথে কি কারেন্টটা চারিদিকে ছড়ায় যায় না, এইখান থেকে এই পর্যন্ত আসতে 0.16 সেকেন্ড সময় লাগে, যাতে করে পরবর্তীতে ভেন্ট্রিকুলটা সংকুচিত হতে পারে। এখন ধরো অ্যাট্রিয়াম পুরোটা খালি হয়ে গেল কারেন্টের ঠেলায়, কারেন্টটা এই জায়গা বরাবর চলে আসছে, ভেন্ট্রিকুল পুরোটা ভরে গেছে। এখন কি অ্যাট্রিয়ামটা খালিই রাখবা? ভেন্ট্রিকুল এরকম ভরাই রেখে দিবা? তাহলে তো মানুষ মরে যাবে না। এখন ভেন্ট্রিকুলকে খালি করতে হবে। ভেন্ট্রিকুলকে খালি করে রক্ত এই দিক থেকে ফুসফুস এই দিক থেকে হার্টে পাঠাইতে হবে এবং অ্যাট্রিয়ামকে আবার ভরতে হবে নতুন রক্ত ঢোকানোর জন্য। তাহলে এখন কি হবে দেখো, এখন ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ। এখন কি হবে দেখো, এখন এইখান থেকে একটা বান্ডিল তৈরি হবে। এইখান থেকে একটা কি তৈরি হবে? বান্ডিল তৈরি হবে। ওই যে সানি ভাই বান্ডিল তৈরি করছিল, এখান থেকে একটা বান্ডিল তৈরি হবে, মানে অনেক শক্তি জড়ো করতেছে একটা বান্ডিল, যেটাকে বলতেছে বান্ডেল অফ হিস, স্যার উইলিয়াম হিস আবিষ্কারক। এই বান্ডিল থেকে দুটো ব্রাঞ্চ বের হবে। কয়টা ব্রাঞ্চ বের হবে? দুটা ব্রাঞ্চ বের হবে। দুটা ব্রাঞ্চ বের হবে, একটা ব্রাঞ্চ এই দিকে চলে যাবে আর একটা ব্রাঞ্চ এই দিকে চলে যাবে। দুটা ব্রাঞ্চ বের হবে, দুটা ব্রাঞ্চ দুই দিকে চলে যাবে এবং এখান থেকে অনেক শাখা তৈরি হবে। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো বিষয়টা হচ্ছে এরকম যে উদ্দীপনাটা এইখানে আসলো, মানে ভেন্ট্রিকুলে আসলো, মানে কারেন্টটা এখন ভেন্ট্রিকুলে চলে আসছে, সময় লাগছে 0.16 সেকেন্ড। কারেন্টটা এখন ভেন্ট্রিকুলে চলে আসছে। এখন বলো কারেন্টটা অ্যাট্রিয়ামে নাই, তাহলে অ্যাট্রিয়াম কি এখনো সংকুচিত অবস্থায় থাকবে? আমার সাথে বলো, কারেন্টটা এখন অ্যাট্রিয়ামে নাই, তাহলে এখন কি অ্যাট্রিয়াম সংকুচিত অবস্থায় থাকবে না? অ্যাট্রিয়াম এখন আস্তে আস্তে প্রসারিত হবে, রক্ত ঢুকাবে তার মধ্যে, এই দিক থেকে রক্ত ঢুকাবে এবং আস্তে আস্তে এখন ভেন্ট্রিকল কারেন্টের ছোঁয়ায় কি হতে থাকবে? সংকুচিত হতে থাকবে এবং পুরো উদ্দীপনাটা ভেন্ট্রিকুলের চারদিকে ছড়া যাবে। তাহলে ভেন্ট্রিকল পুরোপুরি কি হতে পারে? সংকুচিত হতে পারে, যাতে করে ভেন্ট্রিকুলের ভিতরে যে রক্তটা ঢুকছিল সব যাতে আবার বের হয়ে যেতে পারে। তাহলে অ্যাট এ টাইম ভেন্ট্রিকল সংকুচিত হয়ে গেল, অ্যাট্রিয়াম আবার প্রসারিত হয়ে গেল, ভেন্ট্রিকল থেকে রক্ত বের হয়ে গেল বাইরের দিকে, অ্যাট্রিয়াম আবার ভরে গেল এবং এই পুরো চক্র আবার এখান থেকে শুরু হবে, আবার সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে শুরু হবে। এখন ক্লিয়ার? এখন বলো সিঙ্গেল পার্সন বুঝছো কিনা?
সবকিছুই উপর থেকে স্টার্ট হবে। হ্যাঁ, শেয়ার দাও ভাই, শেয়ার দাও। 1 ঘন্টা তো হয়েছে, এখনো আসো 700, বাট তাও শেয়ার দাও। এখন বুঝছো কিনা সবাই? 300 শেয়ার এখনো হয় নাই। এখন কি সবাই বুঝছো কিনা? এখনো যদি কেউ বুঝে না থাকো, এখনো যদি বুঝে না থাকো, জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন বলো বুঝছো কিনা সবাই? আবু সালেহ খান বলছো ক্লিয়ার। শামসুন্নাহ রেনু এখনো ক্লিয়ার না। তোমাকে এখন স্পেসিফিকলি বলতে হবে তুমি কোন জায়গায় ক্লিয়ার না। শামসুন্নাহ নেউ বলতেছো ক্লিয়ার না, তোমাকে এখন স্পেসিফিকলি বলতে হবে তুমি কোন জায়গায় ক্লিয়ার না। নূরে জান্নাত ক্লিয়ার, সাইফুল রহমান বাবু ক্লিয়ার। আমি দরকার হলে আবার বুঝাবো, বাট তোমাকে তো বলতে হবে তুমি কোন জায়গায় ক্লিয়ার না। একবারের জায়গায় 10 বার বুঝাবো, সমস্যা নাই। আলিফ বলছে ক্লিয়ার না। হোয়াট ইজ দ্য ফাংশন অফ পারকিনজি ফাইবার? পারকিনজি ফাইবারের কাজ কি? এই যে পারকিনজি ফাইবারে তো উদ্দীপনাটা পুরো ভেন্টিকুলার চারিদিকে ছড়ায়। উদ্দীপনা তো এই পর্যন্ত আসছে, তারপরে এই জায়গাটা সংকুচিত হয়েছে। তোমাকে তো 2টা ভেন্টিকল সংকুচিত করতে হবে, যার কারণে এই উদ্দীপনাটা যাতে পুরো ভেন্টিকলকে সংকুচিত করতে পারে, এই কারেন্টটা, এই পারকিনজি ফাইবার পুরো কারেন্টটাকে ভেন্টিকুলার চারিদিকে ছড়ায় দেয়। ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। দেখি মুস্তাইনুল মাওয়া এখন বলছো ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। ওয়াহ, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। আসাদ বলছো ক্লিয়ার, খাদিজা ইসমা বলছো ক্লিয়ার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। শেয়ার 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 শেয়ার, কুইক শেয়ার, কুইক শেয়ার, কুইক শেয়ার। ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। মে সামাজ গিয়া, থ্যাংক ইউ। ওকে, ফাইনালি। একজন বলছো এভিএন থেকে বুঝো নাই। কি বুঝো নাই আল্লাহ? এভিএন পর্যন্ত উদ্দীপনা আসছে, এটুক তো বুঝছো। এই উদ্দীপনাটা এইটুক আসছে, এটুক তো বুঝছো। এইবার উদ্দীপনাটা নিচের দিকে নামতেছে, উদ্দীপনাটা নিচের দিকে নামতেছে, মানে কি নিচের দিকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকুলার দিকে নামতেছে। উদ্দীপনাটা ভেন্ট্রিকুলার দিকে নামতেছে, তাহলে কারেন্টটা যখন ভেন্ট্রিকুলার দিকে যাবে তখন ভেন্ট্রিকল কি হবে বলো, যে বোঝো নাই? ভেন্ট্রিকল কি হবে? আমিও ক্লিয়ার না। বান্ডল অফ হিজের জন্য কি আরবি সংকুচিত হয়ে খালি হয়ে যাবে? না, শুধু বান্ডল অফ হিজের কারণে হবে না। বান্ডল অফ হিজ তো কিন্তু এইটুক জায়গায়, পারকিনজি ফাইবারের প্রভাবে পুরোপুরি খালি হবে। শুধু বান্ডল অফ হিজ পারবে না, বান্ডল অফ হিজ মাঝখানে জায়গাটুকু করবে। বান্ডল অফ হিজ থেকে পারকিনজি ফাইবার তৈরি হয়ে পারকিনজি ফাইবার যখন চাপটা দিবে তখন পুরোটা খালি হয়ে যাবে, তখন পুরোটা সংকুচিত হয়ে যাবে, উপরেরটা আবার প্রসারণ হওয়া শুরু করবে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এইখান থেকে উদ্দীপনাটা এইদিকে আসলো, এই জায়গা সংকুচিত হইলো। এই উদ্দীপনা যখন এইদিকে যাচ্ছে তখন এই জায়গাটা সংকুচিত করতে করতে যাচ্ছে, যেতে 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 নিচে সংকুচিত হতে হতে পারকিনজি ফাইবার পুরোপুরি সংকুচিত করে ফেলছে। তারপরে তার মানে কি এই জায়গাটা এবার সিস্টল, ভেন্ট্রিকল পুরোপুরি সিস্টল। ভেন্ট্রিকল যখন পুরোপুরি সিস্টল, উপর দিকে তো কারেন্ট নাই, উপরের জায়গাটা পুরোপুরি প্রসারণ, উপরের জায়গাটা পুরোপুরি কি প্রসারিত। এরপরে কারেন্ট আবার এই দিক থেকে তৈরি হবে, মানে এই জায়গাটা আবার সিস্টল হবে, রক্ত এইদিকে ঢুকবে, উদ্দীপনা নিচের দিকে নামবে, আবার এই জায়গাটা সিস্টল হবে, এভাবে চলতে থাকবে, এই ঘটনাটা চলতে থাকবে। বান্ডেল অফ হিজ উদ্দীপনা পরিবহন করে কেবল, বাট হোয়াট ইজ দ্য ফাংশন অফ পারকিনজি বান্ডেল? এখনো পর্যন্ত একই প্রশ্ন করতেছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পারকিনজি বান্ডেল? এখনো তোমরা জিজ্ঞেস করতেছো হোয়াট ইজ দ্য ফাংশন অফ পারকিনজি ফাইবার আর বান্ডেল। কি বললাম? বান্ডেল অফ হিজ উদ্দীপনাটাকে নিচের দিকে পাঠাইতে হেল্প করে, আর পারকিনজি ফাইবার উদ্দীপনাটাকে চারদিকে ছড়ায় দেয়। এই তুমি যে এই দুটা দিয়ে যে অ্যাট্রিয়াম সংকোচন করলা, অ্যাট্রিয়ামটা যে সংকোচন করলা, এখন কি ভেন্ট্রিকল কি এরকম হাঁক করে থাকবে? ভেন্ট্রিকলকে গেলে খাইতেই থাকবে, হ্যাঁ ভেন্ট্রিকল খাইতেই থাকবে, ভেন্ট্রিকল সংকোচন হওয়া লাগবে না। অ্যাট্রিয়াম তুমি সংকোচন করে সব রক্ত ভেন্ট্রিকলে দিয়ে দিলা, আর ভেন্ট্রিকল কি হাঁক করেই থাকবে, খালি খাইতেই থাকবে, ভেন্ট্রিকলটা সংকোচন করা লাগবে না। এখন বান্ডেল অফ হিজ আর পারকিনজি ফাইবারের প্রভাবে ভেন্ট্রিকলের দিকে কারেন্ট যাবে, ভেন্ট্রিকল সংকুচিত হবে, ইন দ্য মিন টাইম উপর দিকে আরো রক্ত অ্যাট্রিয়ামকে প্রসারিত করবে, এভাবে চলতে থাকবে। বুঝছো? এখনো কনফিউশন আছে বলো, কনফিউশন আছে কিনা বলো।
বিষয়টা অত্যন্ত জটিল, জটিল না, অনেক সহজ। তোমার কাছে জটিল মনে হচ্ছে, খালি এই সিরিয়ালটা মনে রাখবা। সাইনোয়াক্টিয়াল নোড থেকে উদ্দীপনা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডেল অফ হিস, বান্ডেল অফ হিস থেকে পার্কিনজি তন্তু। সানি অনেক বাট পার, সিরিয়ালটা মনে রাখবা। কার দিকে যাচ্ছে, এই দিক থেকে উদ্দীপনা তৈরি হয়ে এইদিকে, এই জায়গাটা সংকোচন, এই দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে হয়ে পুরো ভেন্ট্রিকুলার চারিদিকে পুরো ভেন্ট্রিকুলার সংকোচন। যখন ভেন্ট্রিকুলার সংকোচন হবে অ্যাট্রিয়াম প্রসারিত হয়ে যাবে, যখন অ্যাট্রিয়াম সংকোচন হবে ভেন্ট্রিকুলার প্রসারিত হয়ে যাবে। সিম্পল জিনিস। কার থেকে কার গেল এটাই। ভাই আপনি 40 দিনের বায়োমেশনে কি বোটানি চ্যাপ্টার পড়বেন? হ্যাঁ পড়বো। ভাই আপনি অনেক সুন্দর করে বোঝাচ্ছেন, এতবার করে বোঝানো ভাই কম পাওয়া যায়। থ্যাংক ইউ। বুঝছি। এখন এই উদ্দীপনা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, কোনো মানুষের যদি এই সাইনোয়াট্রিয়াল নোড বা এই পেসমেকারটা, প্রাকৃতিক পেসমেকার, সে উদ্দীপনা তৈরি করে, সে সব থেকে বেশি উদ্দীপনা তৈরি করে, সে যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় তখন কি হবে? তখন একটা মানুষের যতটুকু বিট তৈরি করা দরকার, যতটুকু উদ্দীপনা তৈরি করা দরকার, ততটুকু উদ্দীপনা তৈরি করা সম্ভব হবে না। তখন সেই মানুষটা কি হবে? ধরো তুমি যখন দৌড় দাও, এখন একটু জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, ক্লিনিক্যাল সাইডটা ক্লিয়ার করি। তুমি যখন দৌড়াও তখন তোমার হার্টবিট কেমন থাকে? বাড়ে না কমে? যখন তুমি দৌড়াও তখন তোমার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, তখন তোমার হার্টবিট অনেক বেশি কি হয়ে যায়? বেড়ে যায়। হার্টবিট অনেক বেশি বেড়ে যায় যখন তুমি দৌড়াও। হার্টবিটটাকে কে বাড়ায়? বা যখন তুমি ঘুমায় থাকো তখন হার্টবিট কমে যায়। নর্মালি হার্টবিট কত? নর্মালি হার্টবিট অ্যাভারেজে 75 থেকে 80 বা 72 থেকে 80-এর মধ্যে থাকে। 75 অ্যাভারেজে ধরি আমরা। তাহলে যখন আমরা দৌড়াই তখন সেটা 160-এ চলে যায়। ওই যে একদিন লাফায় দেখাইছিলাম, 160-এ চলে যায়, অনেক বেশি বেড়ে যায় দৌড়ানোর সময়। কেন? কারণ সারা দেহের মধ্যে অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, রক্ত প্রবাহ বেড়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে কে তৈরি করে? সাইনোয়াট্রিয়াল নোড তৈরি করে। সাইনোয়াট্রিয়াল নোড বোঝে যে তোমার কখন কতটুকু হার্টবিট দরকার, সেটা বুঝে সে বিট তৈরি করে, সেটা বুঝে সে উদ্দীপনা তৈরি করে, যাতে করে যখন যতটুকু দরকার তখন ততটুকু তৈরি হয়। কম থাকলে সে কম তৈরি করে, যখন তুমি ঘুমায় থাকো, রেস্টে থাকো, তখন সে কমায় দেয়। কিন্তু যদি কোনো কারণে কারো এই জাংশনাল টিস্যুগুলো দুর্বল হয়ে যায়, সাইনোয়াট্রিয়াল নোড নিজে যদি দুর্বল হয়ে যায়, কেন দুর্বল হবে? এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন দুর্বল হবে? দুর্বল হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে ভেজাল খাবার, উল্টাপাল্টা খাবার, অতিরিক্ত স্মোকিং, অ্যালকোহল এটসেট্রা। এগুলা কি করে? এগুলো আমাদের দেহের কোষগুলোকে, গুরুত্বপূর্ণ কোষগুলোকে দুর্বল করে দেয়। তাহলে এটার এফেক্ট এখানেও পড়ে, এই বিশেষ জাংশনাল টিস্যুগুলোর উপরেও পড়ে, যেগুলো উদ্দীপনা তৈরি করার কাজে হেল্প করে। বুঝতে পারছো? তখন কি হয়? ধরো কোনো একটা কারণে অতিরিক্ত ভেজাল খাবার খাইতে, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাইতে, টেনশন করতে তোমার সাইনোয়াট্রিয়াল নোড দুর্বল হয়ে গেছে। তখন কি হবে? তোমার যখন যতটুকু বিট তৈরি করা দরকার তখন ততটুকু বিট তৈরি করা সম্ভব হয় না। তখন ততটুকু কি করতে পারে না? বিট তৈরি করা সম্ভব হয় না। ধরো তুমি এখন দৌড় দিবা, তোমার এখন বিট দরকার 140 থেকে 160 প্রতি মিনিট হার্টবিট। তুমি এখন দৌড়াবা, কিন্তু তোমার তৈরি হইতেছে, তোমার ধরো এটা দুর্বল, সে অত তৈরি করতে পারতেছে না, সে কোনো মতে কষ্ট করে 80 পর্যন্ত তুলতেছে। তাহলে কি হবে? তুমি অল্প দৌড় দিয়ে হাঁপায় যাবা, তো বেশিক্ষণ দৌড়াতে পারবে না, কারণ যতটুকু অক্সিজেন তোমার দেহের মধ্যে সরবরাহ করা দরকার হার্ট তো সেটা পারতেছে না। হার্ট তো তাড়াতাড়ি বিট করে অক্সিজেন সরবরাহ বেশি করা দরকার, সে তো সেটা পারতেছে না। ঠিক আছে? সে সেটা তখন পারবে না। বা ধরো তুমি সিঁড়ি দিয়ে উঠতেছো, সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। কেন? ঘটনাগুলো একটু বোঝো, রিড করার চেষ্টা করো। সিঁড়ি দিয়ে উঠলে হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে তুমি যে সিঁড়ি দিয়ে উঠতেছো তখন তোমার পা অনেক বেশি কাজ করতেছে, পায়ে অনেক বেশি কি হচ্ছে? রক্ত প্রবাহ হচ্ছে। পায়ে যে এত বেশি রক্ত প্রবাহ হচ্ছে কারণ কি? তোমার পা অনেক বেশি কাজ করতেছে, তার খাদ্য বেশি দরকার, তো অক্সিজেন বেশি দরকার। তো বেশি অক্সিজেন, বেশি খাদ্য পৌঁছানোর জন্য কাজ করে রক্ত।
রক্ত যাতে বেশি বেশি পৌঁছাইতে পারে, মানে হার্টবিটও তখন ফাস্ট হয়ে যায়। হার্টবিটও তখন কি হয়ে যায়? ফাস্ট হয়ে যায়। তো যে ঘটনাটা ঘটে, হার্টবিট যখন ফাস্ট হয় তখন এই সাইনোয়াট্রিয়াল নোড সেই কাজটা হেল্প করে উদ্দীপনাটা বাড়ানোর জন্য। কিন্তু ধরো ভেজাল খাবার খাইতে খাইতে উল্টাপাল্টা কাজ করতে করতে তোমার সেইখানে ঝামেলা হয়ে গেছে, তোমার ওই সাইনোয়াট্রিয়াল নোড দুর্বল হয়ে গেছে। তো তোমার দরকার 160 বিট, কিন্তু তৈরি করতেছে 80 বিট। তুমি আর সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, অল্প উঠেই কি হয়ে যাবা? হাঁপায় যাবা। তোমার হার্ট পর্যাপ্ত পরিমাণ উদ্দীপনা তৈরি করতে ব্যর্থ। তোমাদের বাসায় যাদের, এখন একটু সিরিয়াস জিনিস বলতেছি, তোমাদের বাসায় যাদের আব্বু আম্মু বা দাদা দাদি সিঁড়িতে উঠতে গেলে, অল্প উঠতে গেলে হাঁপায় যায়, বা তোমাদেরও যদি কারো এরকম প্রবলেম থাকে যে দৌড় দিলে হাঁপায় যাচ্ছে, এমনি তো ধরো কাজ করলে তো হাঁপায় যাই, কিন্তু যদি এরকম হয় যে হালকা সিঁড়িতে উঠতেছে, হালকা কাজ করতেছে, দম নিতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, দম নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অনেক অল্পতে হাঁপায় যাচ্ছে, তার মানে বুঝতে হবে তার হার্ট এখন আর ঠিক নাই। তার হার্ট এখন কি করতে পারতেছে না? পর্যাপ্ত পরিমাণ বিট তৈরি করতে পারতেছে না। কারণ কি? তার এই জিনিসগুলো দুর্বল হয়ে গেছে। এই জিনিসগুলো দুর্বল হয়ে গেলে তোমার বিট দরকার অনেক বেশি, সেটা তৈরি হবে না। আবার অনেক সময় উল্টা হয়, রাতে ঘুমায় আসো, রাতে ঘুমায় থাকার কারণে হঠাৎ করে ঠাস করে দেখবা অনেকে এরকম ঘুম থেকে উঠে বুক ধরফর ধরফর, বুকের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। এরকম কিন্তু অনেক সময় হয়, অনেকে কিন্তু এরকমও হয়। কারণ কি? তোমার সাইনোয়াট্রিয়াল নোড এখন ঠিক নাই। সে যে কখন কতটুকু বিট তৈরি করতেছে, কখন বেশি তৈরি করতেছে, কখন কম তৈরি করতেছে, সেটা সে যায় না। ধূপ করে ঘুম থেকে দেখবে লাফ দিয়ে উঠে পড়ছে, হার্টবিট ফাস্ট হয়ে গেছে অনেক। এই ঘটনাটাকে বলে অ্যারিদমিয়া, রিদমের অভাব, অ্যারিদমিয়া। এই সবগুলো এগুলার প্রবলেম। এবং এই ক্ষেত্রে কি হয়? হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়। একটা মানুষের দেহে যতটুকু রক্ত সরবরাহ করা দরকার, হার্ট সেটা পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে কি হয়? ব্যর্থ হয়। বুঝতে পারছো? এই ঘটনাটাকে বলা হয় হার্ট ফেল। এই ঘটনাটাকে কি বলা হয়? হার্ট ফেল। তার মানে কি? হার্ট নিজেই দুর্বল হয়ে গেছে। হার্ট কি হয়ে গেছে? নিজেই দুর্বল হয়ে গেছে, এবং হার্ট নিজে দুর্বল হয়ে সে পর্যাপ্ত পরিমাণ বিটার তৈরি করতে পারতেছে না। এটাকে বলে হার্ট ফেল। তাহলে এই যে জাংশনাল টিস্যু, এইগুলা দুর্বল হওয়ার কারণে হার্ট ফেল হয়। আরেকটা কারণে হার্ট ফেল হয়, সেটা হচ্ছে ধরো রক্ত শূন্যতার কারণে। হিমোগ্লোবিন কমে গেছে, হিমোগ্লোবিনের কথা বলেছিলাম তোমাদের। রক্ত যদি শরীরে কমে যায়, তখন হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্তই পায় না বিট করার জন্য। তোমার দেহে ধরো 5 লিটার রক্ত থাকা দরকার, আছে মাত্র 3 লিটার 2 লিটার, তখন হার্ট তোমার পর্যাপ্ত রক্তই পাবে না, হার্ট ফেল করবে। তো বাট আমাদের বই যেটা, সেটা হচ্ছে অন্যতম কারণ। তোমাদের বই দুটোই দেওয়া আছে, একটা হচ্ছে জাংশনাল টিস্যুগুলা ঠিক মতো কাজ না করা, ভেজাল খাবার খাইতে খাইতে, উল্টাপাল্টা খাবার খাইতে খাইতে, অ্যালকোহল নিতে নিতে, আর একটা হচ্ছে দেহে রক্ত শূন্যতার কারণে হার্ট ফেল হয়ে যায়। এটাই হচ্ছে সেই হার্ট ফেল। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, সবাই বলতেছে ভাই আপনাকে স্যাড লাগছে। স্যাড না, এখন অনেকে প্রশ্ন করতেছো যে ভয় পাইলে হার্টবিট কেন বেড়ে যায়, টেনশন করলে হার্টবিট কেন বেড়ে যায়। আচ্ছা, তারপর একদিন প্রশ্ন করছো এই 40 দিনে কোনো ফিক্সড রুটিন নাই ভাইয়া, যেদিন খুশি যে কোনো চ্যাপ্টার নিবে, প্রত্যেকদিন রাত 10টার সময় আসতেছি রে ভাই, রুটিনের কি দরকার? প্রত্যেকদিন রাত 10টার সময় আসতেছি, একটার পর একটা চ্যাপ্টার পড়াচ্ছি। জিনতত্ত্ব বিবর্তন পড়াইছি, এখন হার্ট পড়াইতেছি, এরপর আরেকটা চ্যাপ্টারে যাবো। চেষ্টা করতেছি 21 আর 22 ব্যাচে মিল আছে এরকম সিলেবাস পড়াবো। আচ্ছা দেখো, এটা স্বাভাবিক। কেন হয়? এটা হাইপোথ্যালামাসের কারণে হয়। কেউ যদি তার মানে ইয়েকে দেখে, একজন বলছে ঘুম আসতেছে, ঘুমায় যাও, ক্লাসটারে অফ করে ঘুমায় যাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তোমার এমনিও ঘুম পাবে, অমনিও ঘুম পাবে, ভালো জিনিস পড়াইলেও ঘুম পাবে, খারাপ জিনিস পড়াইলেও তোমার ঘুম পাবে। শোনো, কেউ মানে আমাদের ব্রেনে যে হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাস এটাকে নিয়ন্ত্রণ করে। তুমি যখন ভয় পাও,
তুমি যখন ভয় পাও বা তুমি যখন টেনশন করো, বা ধরো তুমি তোমার ক্রাশকে দেখছো কলেজে যায় অনেকদিন পরে, গতকালকে হার্টবিট টুকটুক 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 করে বেড়ে গেছে, কারণ কি? এই জিনিসগুলাকে কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। এই যে একজন বলছে প্রপোজ করতে গেলে কোনো হার্টবিট বাইরে যায়, এর পিছনে কারণ হচ্ছে এই জিনিসগুলো আগের দিন বলছি, এগুলো হার্টের দোষ না। প্রেম, ভালোবাসা, ছ্যাঁকা খাওয়া, এগুলো হার্টের দোষ না, এগুলো হচ্ছে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। ভালো লাগা, রাগ, ভয়, হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তুমি যখন ভয় পেয়ে যাও, তুমি যখন রেগে যাও, উত্তেজিত হয়ে যাও, তখন কি হয়? তখন হাইপোথ্যালামাস এটাকে নিয়ন্ত্রণ করে। আর হাইপোথ্যালামাস আমাদের দেহের অটোনমিক নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ইত্যাদিকে উত্তেজিত করে। উত্তেজিত করে তখন হার্টবিটকে অটোমেটিক বাড়ায় দেয় ভয় পাওয়ার কারণে। এটা হচ্ছে হার্টের কারণ না, এটা হচ্ছে ব্রেন। এটাকে নিয়ন্ত্রণ করে কি? ব্রেন, ব্রেনের হাইপোথ্যালামাস। এখানে বেচারা হার্টের কোনো দোষ নাই, এখানে বেচারা হার্টের কোনো দোষ নেই, এটাকে ব্রেন নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস উদ্দীপিত হয় তখন অনেক রকমের নিউরো হরমোন, নিউরোট্রান্সমিটার নির্গত হয় ব্রেন থেকে, অনেক উল্টাপাল্টা কেমিক্যাল বের হয়। এইসব কেমিক্যালের এফেক্টটা হার্টের উপর যায় ডাইরেক্ট পড়ে। তখন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের প্রভাবে হার্টবিট বেড়ে যায়। এইখানে এই পরিশ্রমের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ওটা অন্য একটা কারণে। এটা আসলে হার্টের দোষ না, এই দোষটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এগুলাকে কন্ট্রোল করে, বুঝতে পারছো? ভাই বিট বাড়ানোর বা স্বাভাবিক রাখার জন্য কি প্রয়োজন? তোমার বাড়ানোর তো কোনো দরকার নাই, তোমার তো বাড়ানোর দরকার নাই। তোমার যেটা করতে হবে, যেটা নর্মাল রাখা সেটা নর্মাল রাখার চেষ্টা করবা, বাড়ানোর কোনো দরকার নাই। যেভাবে আছে ইট ইজ দ্য বেস্ট। বাড়াইতে গেলেও সমস্যা, কমাইতে গেলেও সমস্যা। তুমি সবসময় ভেজাল খাবার পরিহার করবা, তারপর হচ্ছে মাদক জাতীয় জিনিসগুলো পরিহার করবা, সবসময় ঠিক থাকবে। ঘুম একটা বড় এফেক্ট, ঘুম না হলে মানুষের অনেক সময় হার্টের সমস্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হার্ট ফেলটা কি? হার্ট যখন নিজেই দুর্বল হয়ে পর্যাপ্ত পরিমাণ দেহে রক্ত স্বল্প করতে পারে না, তখন সেটাকে বলা হয় হার্ট ফেল। হার্ট ফেল হলে কি হয়? মানুষ কাজ করতে গেলে অল্পতেই হাঁপায় যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, দম নিতে কষ্ট হয়, এটসেট্রা এটসেট্রা। অনেক সময় কফের সাথে, কাশির সাথে ব্লাড পর্যন্ত চলে আসে। অনেক সময় ফুসফুসে পানি জমে যায়, অনেক সময় হাতে পায়ে পর্যন্ত পানি চলে আসে। কিসের কারণে? হার্ট ফেলের কারণে। এগুলো হচ্ছে কিসের সমস্যা? এগুলো হচ্ছে হার্ট ফেলের সমস্যা। এর অন্যতম কারণ হচ্ছে এই জাংশনাল টিস্যুগুলো দুর্বল হয়ে যাওয়া, অথবা শরীরের ভিতরে রক্ত শূন্যতা হওয়া, ইত্যাদি কারণে হার্ট ফেল হতে পারে। তার মানে আমরা সাইনোয়াট্রিয়াল নোড বা জাংশনাল টিস্যু পড়ার সাথে সাথে আমরা কিন্তু একটা রোগ হার্ট ফেল পড়ে ফেললাম, কারণ এটা একটার সাথে একটা কানেক্টেড। এটা একটার সাথে একটা কি কানেক্টেড, বুঝতে পারছো? ভাইয়া আজকে স্যাড না, আজকে যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে একটু 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 মানে সিরিয়াস বিষয়। এই সিরিয়াস বিষয়ের কারণে সিরিয়াস হবে। এখন নেক্সট দিনগুলো থেকে তোমাদের যে জিনিসগুলো পড়াবো, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটু সিরিয়াস থাকবে। এতদিন তো গল্প করছি, এই চ্যাপ্টারে তো অনেক গল্প করে ফেলছি, কুতুব সাহেব, সানি ভাই, প্রথম দিনের গল্প। এখন যে জিনিসগুলো পড়াবো এই জিনিসগুলো একটু সিরিয়াস, মানে যেহেতু রোগরা আমি আর কি তোমার গল্প করে পড়াবো? রোগ কি আর গল্প করার জিনিস? রোগ তো আর গল্প করার জিনিস না, তাই না? কিন্তু এই পড়াগুলো তুমি যদি ভালো করে পড়ো, তাহলে তোমার লাইফ অনেক কাজে লাগবে। দেখো তুমি অর্ধেক ডাক্তার হয়ে গেছো, ডাক্তার ফিল হবে, ঠিক আছে? আর এই হার্ট অ্যাটাক, হার্ট ফেল, এই জিনিসগুলোর সাথে আমার লাইফের রিসেন্ট অনেক স্টোরি অনেক কানেক্টেড। আমার আম্মুর হার্ট অ্যাটাক হলো, আম্মু মারা গেল, এই জিনিসগুলো অনেক কানেক্টেড। আমি সেই গল্পগুলো তোমাদেরকে বলবো, আমার নিজের লাইফের গল্পগুলোতে তোমাদের শেখানোর চেষ্টা করবো, তোমরা জিনিসগুলোকে রিলেট করতে পারো। এই জন্য এই জিনিসগুলো অনেক সিরিয়াস ইস্যু, বুঝছো? একজন প্রশ্ন করছো ঘুমাইলে চোখে দেখি না কেন, কেরে সেটা? ফাইরুস পারভিন, কি আর বলবো তোমারে। একজন বলছে চোখের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিয়ে ঘুমাও, খবর হয়ে যাবে একেবারে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কথাবার্তা। তাহলে আজকের ক্লাসে আমরা কি বললাম? আজকের ক্লাসে আমরা পড়লাম হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। সানি অনেক বাটপার মানচিত্রের কাহিনীতে বেসিক্যালি তোমাদের ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি এরিয়াগুলো, এই যে পঞ্চগড়, এই যে ঢাকা, এই যে বান্ডিল, তারপরে এই দেখো চারিদিকে ছড়াই দেওয়া সানির লোকজনগুলাকে, এটাকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি আর কি মানচিত্র দিয়ে, বুঝতে পারছো? এই হচ্ছে হার্টের কিভাবে উদ্দীপনাটা যায়, সাইনোয়াট্রিয়াল নোড কিভাবে উদ্দীপনাটা তৈরি করে চারিদিকে ছড়ায় দেয়, কোনটা কি, এবং এরপরে আমরা হার্ট ফেল সম্পর্কে জানছি।
এই টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জাংশনাল টিস্যু থেকে এমসিকিউ আসে, জাংশনাল টিস্যু থেকে সৃজনশীলও আসে, জাংশনাল টিস্যু থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসে। এই পার্টটা ভালো করে শিখবা। আর হার্ট ফেল থেকে সৃজনশীল প্রায় আসতে দেখা যায়। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এবার দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখি কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো। আজকে শেষ, হ্যাঁ এখন শেষ। কেমন লাগলো আজকের পড়াগুলা? একটু জটিল ছিল প্রথম দিকে, সানি ভাইয়ের গল্প দিয়ে শোনাইছি। কেমন লাগলো? জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাই দাও। এই পড়াগুলো অনেক সেন্সিটিভ, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ডিপ। এই পড়াগুলোর মিনিং অনেক ডিপ। সো কেমন লাগলো ক্লাসটা একটু জানাই দাও। তোমরা একটু কমেন্টে আমাকে জানাই দাও যে তোমাদের এই বিষয়গুলো কেমন লাগলো, কিছু জিনিস শিখতে পারছো কিনা এটাও আমাকে জানাই দাও, ঠিক আছে? এবং কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো, ঠিক আছে? মাথা ব্যথা শুরু হয়ে গেছে আজকে। এখন কারো যদি কোনো প্রবলেম থাকে জানাই দিতে পারো, কেমন লাগলো জানাই দিতে পারো। অনেক সময় জন্মের সময় বাচ্চারা হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়, এটা কি কোনো বায়োলজিক্যাল স্পেসিফিক আছে? এটা আসলে বায়োলজিক্যাল স্পেসিফিকিটি বলতে এটা একটা ডিসফাংশন, মানে এটা একটা ত্রুটি। মানে একটা হার্ট যখন ফর্ম হয় তখন ওই জায়গায় একটা ত্রুটি নিয়ে জন্মায়, ঠিক আছে? ওই জায়গাটা ঠিক মতো তৈরি হয় না, যার কারণে মায়োকার্ডিয়াল পেশিগুলা একটু ছিদ্র থাকে। এটা হচ্ছে যে আসলে অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ওই মায়োকার্ডিয়াম স্তরে মানে মধ্যের পেশিতে একটু এই ছিদ্র তৈরি হয়। তবে বাচ্চা অবস্থায় অল্প ছিদ্র থাকলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ভাই আগামীকাল কয়টা? আজকে তো ঝাঁকানাকা হয়েছে। থ্যাংক ইউ। প্রতি রাত 10টায় ইনশাল্লাহ, প্রতি রাত 10টায়। ভাই অ্যারিথমিয়া কি একটু বললে ভালো। অ্যারিথমিয়া হচ্ছে যে অনিয়ন্ত্রিত হার্টবিট, কখনো বাড়ে কখনো কমে, কোনো ঠিক ঠিকানা নাই। যখন বাড়া দরকার বাড়ে না, যখন কমা দরকার কমে না, উল্টাপাল্টা হার্টবিট। অ্যারিথমিয়া, মানে না, রিদম মানে ছন্দ, অ্যারিথমিয়া মানে ছন্দের অভাব, ঠিক আছে? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ একটু জটিল ছিল, বাট পরে তো ক্লিয়ার হয়েছি। তোমাদের প্রবলেম হলে আমি বারবার বলবো, কোনো সমস্যা নাই। সব সময় যে তোমাদের গল্প করে সব পড়া তো আসলে গল্প করে মানে বোঝানো যায় না, সবকিছুতে তো গল্প নাই। যেমন রোগে তোমাকে আর কি গল্প বানায় বলবো, রোগ তো রোগী। আজকে ক্লাসটা জটিল ছিল প্রথম দিকে, কিন্তু এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং ক্লাস। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, থ্যাংক ইউ। ক্লাসটা খুবই ভালো ছিল বলছো সারামণি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাইয়া। যেতে যেতে ক্লাসটা শেয়ার দিয়ে যাও, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, ঠিক আছে? হ্যাঁ, দেখা হয়েছিল, চাঁদ উঠেছিল গগনে, এটা খুব সুন্দর একটা বিখ্যাত একটা গান। যেতে যেতে পথে। তো তোমরা তো যেতে যেতে একটু কমেন্ট দিয়ে যাও, যেতে যেতে পথে শুভ্র ভাইয়ের ক্লাসে কমেন্ট দিয়ে যেও তোমরা, শেয়ার দিয়ে যেও তোমরা, বাবারা শেয়ার দিয়ে যেও। আর হ্যাঁ, ডেসক্রিপশনে টাইটেলে থাকা প্লেলিস্টটা দেখো, কিন্তু এই ক্লাসের লাইভের প্লেলিস্ট টাইটেলে বা ক্যাপশনে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে দেখো 10 মিনিট স্কুলে আমার সাজেশন সিরিজের ভিডিওগুলো দেখে নিও। এখন আমি এসএসসির সাজেশন সিরিজ শুট করতেছি, এসএসসি মানে ম্যাট্রিকদের। খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ, কাজটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। কৃত্রিমভাবে হৃৎপিণ্ড কি বানানো সম্ভব? কৃত্রিম হৃৎপিণ্ড কি ভাবে মানব দেহে কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে আমার এত বেশি ধারণা নাই, আমার এখানে কনফিউশন আছে। হার্ট ট্রান্সপ্লান্ট হয়, বাট কৃত্রিমটা নিয়ে আমার এখনো কনফিউশন আছে। যে এই ফাতেহা, তুমি বুঝছো? তুমি বলছো তুমি ক্লিয়ার না। ফাতেহা এখন বুঝছো কিনা পরে? ব্লাড প্রেশার আর প্লাস রেটের রিলেশন কি? ব্লাড প্রেশার তো এখনো যায় না রে বাবা। ব্লাড প্রেশার হচ্ছে এই যে সিস্টোল ডায়াস্টোল যখন হয়, হার্ট যে প্রেশারটা দেয় ওটা হচ্ছে ব্লাড প্রেশার। যখন সিস্টোল ডায়াস্টোল সংকোচন প্রসারণ হয় তখন মহাধমনীতে যে প্রেশারটা পড়ে এটা হচ্ছে ব্লাড প্রেশার, বুঝতে পারছো? আর পালস কি, ওই যে বিটটাকে বলে পালস, বিটের প্রেশার একটু আলাদা, বলবো এটা আমি, সমস্যা নাই, দুই জিনিস। আমার নামটা কি কঠিন ভাইয়া? মৌমিতা সাহা। না কঠিন না, তুমি কি বুঝছো? তুমি বলছো তুমি বোঝো নাই। আমার নাম পড়েন না, মাহবুব আলম চৌধুরী পড়ো। মিলে নাই ভাই, কি মিলে নাই? অবশ্যই স্যার আমার কমেন্ট পড়ছেন, নাম পড়েন না যদিও। মামুন, দেখো গলা ভেঙে গেছে। এমনিতে আমার গলায় সমস্যা, ডাক্তার অনেক আগেই গলার জন্য রেস্ট দিছিল, তার তো নেই নাই, কিছুদিন আগেও। গলা এখন বসে গেছে, ভেঙে গেছে, কথা বলতে পারতেছি না। ওকে ভাইয়া, পিছনে, হ্যাঁ পিছনে তোমাদের রাব্বি ভাই। 308টা শেয়ার, দিন দিন খালি ফকির হয়ে যেতেছি।
কই হয় 600 সে আর আজকে হচ্ছে 308 1.9k লাইকটাও আজকের পড়লো না। যাক কি আর করার, দিলে না তোমরা। ওই যে জানালার গ্লাসের আব্বি ভাইয়া, হ্যাঁ টিকটকে পাঞ্জাবি পরা ছিল, এখন টি শার্ট পরা। কেমিস্ট্রি নিয়ে কিছু বলুন বাবা, আমি কেমিস্ট্রি পড়াই না। আমি বায়োলজি ছাড়া অন্য সাবজেক্টে বউ বুঝি না, বুঝছো? আমি এত কাঁচা মূর্খ তো, বুঝি না। ওকে তাহলে শেষ করি, আল্লাহ হাফেজ, গুড নাইট। অ্যান্ড বাসায় পড়াশোনা করো, কলেজ স্কুলসে রেগুলার কলেজে যাও, কলেজ লাইফটাকে এনজয় করো, কারণ কলেজ লাইফ একটাই, চলে গেলে পরে অনেক মিস করবা, অনেক আফসোস করবা। সো কলেজ লাইফটাকে এনজয় করো, কলেজ লাইফে পড়ো, পাশাপাশি আমার ক্লাসগুলোও করো, কনফিউশন থাকলে আবার করো, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড নেভার স্টপ লার্নিং।